পাতাল ঘরে থাকা সবচেয়ে বড় সোফাটায় গা এলিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে মাফিয়া কিং জহির আদনান চৌধুরী। তার ডান পাশে বসে তার ডান হাত জড়িয়ে ধরে আছে তার অর্ধাঙ্গিনী আদ্রিয়ানা। মাফিয়া কিং জহির আদনান চৌধুরীর সামনে হাঁটু গেড়ে বসে আছে আদ্রিয়ানার খালু আর খালা। তাদের দুইজনের চোখে ভয়ের চিহ্ন, শরীরটা থরথর করে কাঁপছে। মাফিয়া কিং এর দিকে তাকানোর সাহসও তাদের নেই। মাথা নিচু করে আছে তাদের দুজনের, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, হৃদয়টা যেন বুক থেকে বেরিয়ে আসবে। মাফিয়া কিং জহির আদনান চৌধুরী একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়লেন, তারপর আদ্রিয়ানার খালু আর খালার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আদ্রিয়ানা আদনানের হাত ধরে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দেয়। মিস্টার পান্ডা, আপনাকে সিগারেট খেতে বারণ করছি না? আদ্রিয়ানার মুখে এমন কথা শুনে আদনান আদ্রিয়ানার দিকে ঝুঁকে বলে, কোনো কাজ করার সময় হাতে সিগারেট না থাকলে কাজে মন বসে না। সিগারেট ছাড়া এতিম এতিম লাগে, আজকের জন্য 2 টান খেতে দাও। আদনান কথাটা বলে শেষ করতে না করতেই আদ্রিয়ানা আদনানের মুখে পরপর 2টা থাপ্পড় বসিয়ে দেয়। শুধু 2 টান খেতে চেয়েছেন তাই 2টা থাপ্পড় দিয়েছি। পরের বার যদি সিগারেট হাতে তুলে নেন তাহলে কয়টা থাপ্পড় পড়বে তা আমার থেকে ভালো আপনি জানেন। আদনান অসহায় দৃষ্টিতে আদ্রিয়ানার দিকে তাকিয়ে থাকে, তা দেখে আদ্রিয়ানা বলে, এইভাবে তাকিয়ে না থেকে ওদেরকে কি করবেন তা করুন। আর আপনার অর্ধাঙ্গিনী হিসাবে আমি কিন্তু আপনার এই দুর্বলতা দেখে অনেক খুশি হয়েছি। আজ থেকে আমাকে ভয় পাবেন আর বউয়ের কথায় উঠবোস করবেন, ওকে? যার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে, যার কথায় সবাই উঠবোস করে কিনা বউয়ের কথায় উঠবোস করবে। হুম, আপনি যত বড়ই বাঘ হন বা বউয়ের সামনে বিড়াল হয়ে থাকবেন, ওকে? আমি বিড়াল হয়ে থাকবো? বিড়াল হয়ে থাকবেন। আদ্রিয়ানার মুখে এমন কথা শুনে আদনান কিছু বলতে যাবে, তার আগে আদ্রিয়ানা বলে ওঠে, মিস্টার পান্ডা, এদেরকে কি করবেন তাড়াতাড়ি করেন, নয়তো আপনার গালে আবারও থাপ্পড় পড়বে। আদনান আদ্রিয়ানার দিকে ঝুঁকে বলে, কৈতারির মা, তোমার হাতের থাপ্পড় আমার কাছে সিগারেটের চেয়েও বেশি নেশা লাগে। আমি ভাবছি তোমাকে আমার ব্যক্তিগত থাপ্পড়দাতা হিসাবে নিয়োগ দেব। মিস্টার পান্ডা, আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? অবশ্যই ফ্লার্ট করলেও সমস্যা নেই, আপনাকে দিন রাত থাপ্পড় দিতে আমার ভালোই লাগবে। আদনান মুচকি হেসে বলে, ফ্লার্ট না ঘরোয়ালি, আমি শুধু তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করছি। আর তুমি জানো তোমার এই রাগী চেহারা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগে। আদ্রিয়ানা বলে, বেশি কথা না বলে ওদেরকে শাস্তি দিন, না হলে কিন্তু আমি আপনাকে আরও একটা থাপ্পড় দিব। আচ্ছা ঠিক আছে, ওদের শাস্তির ব্যবস্থা করছি। এই কথা বলে আদনান আবারও সোফায় গা এলিয়ে দেয়, পায়ের উপর পা তুলে আদ্রিয়ানার খালু আর খালার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, তোদের সম্পত্তির দরকার ছিল? তোরা সম্পত্তি পেয়েছিলি? সম্পত্তি পাওয়ার পর আমার বউকে বিক্রি করে দিয়েছিলি কেন? আদ্রিয়ানার খালু আর খালা দুজনে মাথা নিচু করে চুপ করে আছে। আদনান আবারও শান্ত কণ্ঠে বলে, তোদের দুইজনকে কিছু জিজ্ঞেস করেছি। আদ্রিয়ানার খালা আর খালু এখনো মাথা নিচু করে চুপ করে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না, ভয়ে থর থর করে কাঁপছে। আদ্রিয়ানার খালু আর খালাকে চুপ করে থাকতে দেখে আদনানের মাথায় রক্ত উঠে যায়। আদনান সুজোর লাথি মারে আদ্রিয়ানার খালুর বুকে। লাথি খেয়ে উল্টো পড়ে যায় আদ্রিয়ানার খালু। স্বামীকে লাথি মারা আদনানের পা জড়িয়ে ধরে কান্না করে দেয় আদ্রিয়ানার খালা। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আদনান আদ্রিয়ানার খালার কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে বলে, ক্ষমা এতই সোজা, চাইলে আর পেয়ে গেলে? আদ্রিয়ানার খালা আবারও মাথা নিচু করে বলে, আমার বউকে যতটা কষ্ট দিয়েছিস তার দ্বিগুণ কষ্ট আমি তোদের দুইজনকে দিব, কষ্ট দিয়ে তিলে তিলে তোদেরকে শেষ করব। এই কথা বলে আদনান আদ্রিয়ানার খালা আর খালু দুজনকেই লাথি মারে। বাম হাতটা একটু উপরে তোলে, হাতের থুড়ি বাজায় আদনান। দুইজন ছেলে কার্ড আর দুইজন মেয়ে গার্ড এগিয়ে আসে। আদ্রিয়ানার খালা আর খালুকে ধরে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আদনানের দিকে এক পলক তাকিয়ে 4জন গার্ড হাতে ছুরি তুলে নেয়। তা দেখে আদ্রিয়ানার খালা আর খালু দুজনেই একসাথে চিৎকার দিয়ে বলে ওঠে, আমাদেরকে এইবারের মতো ছেড়ে দিন, আমরা আদ্রিয়ানার সব সম্পত্তি ফিরিয়ে দেব আর আদ্রিয়ানার কাছে ক্ষমা চাইব। এই কথা বলে থেমে যায় আদ্রিয়ানার খালা। পরক্ষণে আদ্রিয়ানার দিকে তাকিয়ে আবার বলে ওঠে, আদ্রিয়ানা মা আমার, আমাদেরকে ক্ষমা করে দে তুই, আমাদেরকে ক্ষমা না করলে উনি আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে ক্ষমা করে দে তুই। এই কথা বলে কান্না করে আদ্রিয়ানার খালা। খালার কান্না দেখে মন গলে যায় আদ্রিয়ানার, কিন্তু পরক্ষণেই তার উপর করা অত্যাচারের কথা মনে পড়তেই মুখ ফিরিয়ে নেয় আদ্রিয়ানা। দিনের পর দিন তাকে অত্যাচার করা হয়েছে। অতীত। আদ্রিয়ানার বয়স তখন 15। তার জীবন ছিল সুন্দর, বাবা মার ভালোবাসায় ভরা, কিন্তু একদিন এক গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যান। আদ্রিয়ানা একা হয়ে যায়, তার জীবনের সব কিছু যেন থমকে যায়। বাবা মা মারা যাওয়ার পর আদ্রিয়ানা ঠাঁই হয়ে তার খালামণির বাসায়। খালামণি তাকে আশ্রয় দেয়, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্য। সম্পত্তির লোভে আদ্রিয়ানাকে নিজের বাড়িতে জায়গা দিয়েছিল। আদ্রিয়ানার বাবা তত বেশি বড়লোক না হলেও তার কাছে কোনো কিছুর কমতি ছিল না, ভালোই অর্থ সম্পদ ছিল তার। আদ্রিয়ানার খালামণি আদ্রিয়ানাকে ভুলিয়ে ভালিয়ে আদ্রিয়ানার কাছ থেকে সব সম্পত্তি লিখে নেয়। আর তারপর তার উপর শুরু হয় অত্যাচার, তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে শুরু করে। আদ্রিয়ানা প্রতিদিন ভোর 5টায় উঠে কাজ শুরু করে। ঘর পরিষ্কার, রান্না, বাসন মাজা সব কাজই তাকে করতে হয়। খালামণি তাকে একটুও বিশ্রাম নিতে দেয় না।
আদ্রিয়ানা কাঁদতে কাঁদতে কাজ করে, কিন্তু খালামণির তাতে কিচ্ছু যায় আসে না, বরং কাজে একটু ভুল হলেই গরম খুন্তি, ঝাড়ুর বাড়ি ইত্যাদি ইত্যাদি খেতে হতো তাকে। সারাদিন খাটানোর পরও আদ্রিয়ানাকে ঠিকমতো খেতে পর্যন্ত দিত না তার খালামণি। কত রাত যে না খেয়ে পেটে ক্ষুধা নিয়ে ঘুমিয়েছে তার কোনো হিসেব নেই। খালামণির অত্যাচার টর্চার সহ্য করতে করতে 2 বছর কেটে যায়। আদ্রিয়ানা এখন 17 বছরে পা রেখেছে। আদ্রিয়ানা দেখতে একদমই পরীর মতো সুন্দর। 5 ফিট লম্বা, গায়ের রং ফর্সা, চোখ দুটো হরিণের চোখের মতো, হাঁটু পর্যন্ত লম্বা চুল। এক কথায় একটা পরী। আদ্রিয়ানা যত বড় হতে লাগলো তার সৌন্দর্য ততই বাড়তে থাকলো। আদ্রিয়ানার উপর চোখ পড়ে তার খালুর। আদ্রিয়ানার খালার সাথে কথা বলে পতিতালয়ে বিক্রি করে দেওয়ার জন্য বলে। আদ্রিয়ানার খালা প্রথমে রাজি না হলেও শেষে ঠিকই রাজি হয়ে বর্তমান। আদ্রিয়ানা, মুখ ফিরিয়ে নিস না, তুই মুখ ফিরিয়ে নিলে যে আমরা বাঁচতে পারবো না। খালার মুখে এমন কথা শুনে আদ্রিয়ানা বলে, কোন মুখে ক্ষমা চাইছো? আমার উপর কতটা অত্যাচার, কতটা টর্চার করেছো ভুলে গেছো? তোমরা যদি অত্যাচার আর টর্চারের মধ্যে সীমাবদ্ধ থাকতে তাহলে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমরা থাকোনি। আমার থেকে সব কিছু লিখে নিয়েও তোমার শান্তি হয়নি। কিছু টাকার বিনিময়ে আমাকে পতিতালয়ের মতো খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছিলে। তোমাদের ক্ষমা নেই, তোমাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। মিস্টার পান্ডা, আপনি ওদেরকে কী শাস্তি দিবেন তাড়াতাড়ি দেন, আমি ওদের আর্তনাদ চিৎকার শোনার জন্য অপেক্ষা করছি। আদ্রিয়ানার মুখে এমন কথা শুনে আদনান তার গার্ডদেরকে উদ্দেশ্য করে বলে, তোমাদের ম্যাম কি বলছে শোনোনি? ওদের উপর টর্চার শুরু করো। আদনানের কথা মতো 2জন ছেলে গার্ড আদ্রিয়ানার খালুর হাতে ছুরি দিয়ে পোজ দিতে থাকে, আর 2জন মেয়ে গার্ড আদ্রিয়ানার খালার হাতে পোজ দিতে থাকে। আদ্রিয়ানার খালা আর খালু ব্যথায় চিৎকার করতে থাকে। হাতে পোজ দেওয়া গেলে সারা শরীরে পোজ দিতে থাকে। আদ্রিয়ানার খালু আর খালা ব্যথায় চিৎকার করছে আর বারবার আদনান আর আদ্রিয়ানার কাছে ক্ষমা চাইছে। সারা শরীরে পোজ দেওয়া শেষ হলে ক্ষতস্থানে লবণ মরিচের গুঁড়ো, ঝাল কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ লাগিয়ে দেওয়া হয়। ওর ব্যথায় গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু ওদের চিৎকার পাতাল ঘর ভেদ করে বাহিরে যাচ্ছে না। খালা আর খালুর এমন অবস্থা দেখে আদ্রিয়ানার বেশ কষ্ট হয়। আদনানের হাত জড়িয়ে ধরে বলে, মিস্টার পান্ডা, এইখান থেকে চলুন, এইসব দেখতে আমার কষ্ট হচ্ছে। মন নরম করে দেখলে তো কষ্ট হবেই, মনকে শক্ত করে ওদের চিৎকার আর চেহারার ভাবভঙ্গিগুলো এনজয় করো। মিস্টার পান্ডা, আপনি কি যাবেন? যাবো, তাহলে চলুন। আদনান উঠে দাঁড়ায়। আদ্রিয়ানা আদনানের দিকে তাকিয়ে বলে, মিস্টার পান্ডা, আমাকে কোলে তুলে নেন। আদ্রিয়ানার কথা মতো আদনান আদ্রিয়ানাকে কোলে তুলে নেয়। আদনান সামনের দিকে পা বাড়াতে গিয়েও আবার থেমে যায়। অজিজের দিকে তাকিয়ে বলে, শোনো আজিজ, আজ সারাদিন ওদেরকে এইভাবেই টর্চার করবে। খাবার দেওয়া তো দূরের কথা, এক ফোঁটা পানিও দেবে না। আত্মরা হয়ে গেলে চেয়ার সহ নিয়ে গিয়ে চেয়ারের সাথে হাত পাগুলো ভালো করে বেঁধে চেয়ার সহ সমুদ্রের মাঝখানে ফেলে দিবে। ওকে? ওকে স্যার। আদনান আদ্রিয়ানাকে নিয়ে পাতাল ঘর থেকে বের হয়ে যায়, আর আজিজ আর কিছু গার্ড আদ্রিয়ানার খালা আর খালুকে টর্চার করতে থাকে। বিকেল 5টা। আদ্রিয়ানা আদনানের বুকে মাথা রেখে আদনানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আদ্রিয়ানা মাথাটা একটু উপরে তুলে আদনানের মুখের দিকে তাকিয়ে বলে, মিস্টার পান্ডা, শুনেন না? শুনছি তো কৈতরীর মা, আপনি বলেন। বলেছিলাম যে আমার খালা আর খালুকে কি এইবার ছেড়ে দেওয়া যায় না? অনেক তো টর্চার করলেন, এইবার না হয় ছেড়ে দেন। ঘরোয়ালি, তুমি যদি এই কথাটা আর একটু আগে বলতে তাহলে ওদেরকে বাঁচানো যেত। মানে? আদনান আদ্রিয়ানাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, মনে হচ্ছে তোমার খালা আর খালুকে টানা 7 ঘন্টা টর্চার করার পর আত্মরা হয়ে গিয়েছিল বলে আজিজ তাদের সমুদ্রের একদমই মাঝখানে ফেলে দিয়ে আসছে। এতক্ষণে মনে হয় সমুদ্রে থাকা প্রাণীর পেটে চলে গেছে। আদনানের মুখে এমন কথা শুনে আদ্রিয়ানা হু হু করে কেঁদে ওঠে। আদনান আদ্রিয়ানাকে নিজের বুকে আগলে নেয়। আদ্রিয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, রিল্যাক্স বউ, রিল্যাক্স। তুমি কার জন্য কান্না করছো? ওই লোকগুলোর জন্য? যে লোকগুলো তোমাকে দিনের পর দিন টর্চার করছে তাদের জন্য? যারা কিছু টাকার জন্য খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছে? তুমি তাদের জন্য কান্না করছো? আদ্রিয়ানা কান্না করেই যাচ্ছে। আদ্রিয়ানার চোখের পানিতে আদনানের টি-শার্ট ভিজে গেছে। তারপরও আদনান আদ্রিয়ানাকে নিজের বুকে আগলে রেখেছে। মিনিট 10 পর আদ্রিয়ানার কান্না থেমে যায়। আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ানা ঘুমিয়ে পড়েছে। আদনান আদ্রিয়ানার কপালে একটা চুমু খেয়ে আদ্রিয়ানাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। রাত 8টার দিকে আদনানের ডাকে আদ্রিয়ানার ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে আদনানের বুকের উপর থেকে উঠে বসে আদ্রিয়ানা। আদনানের দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 5 মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। টাওয়েল নিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় আদ্রিয়ানা। আদনান আদ্রিয়ানাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদ্রিয়ানার ঘাড়ে মুখ বসিয়ে দেয়। আদ্রিয়ানা কেঁপে উঠে আদনানের হাত জড়িয়ে ধরে বলে, মিস্টার মাফিয়া, কি হচ্ছে এটা? কৈতারির মা কে আদর করা হচ্ছে? এই কথা বলে আদনান আদ্রিয়ানাকে নিচের দিকে ঘুরিয়ে কাছে টেনে নেয়। আদ্রিয়ানার দিকে কিছুটা ঝুঁকে বলে, কৈতারির মাকে একটা চুমু খেতে পারি? কৈতারির বাপ তো দেখছি আজকাল পারমিশন নেওয়া শুরু করেছে। পারমিশন নিলে দোষ, না নিলেও দোষ, ধুর, পারমিশন নেওয়ার মাইরে সালাম। এই কথা বলে আদনান আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 5 পর ছেড়ে দিয়ে বলে, 1 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে আদনান কাবাটের দিকে এগিয়ে যায়। কাবাট খুলে কাবাট থেকে একটা শপিং ব্যাগ বের করে আদ্রিয়ানার দিকে এগিয়ে আসে। শপিং ব্যাগটা আদ্রিয়ানার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা পরে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে ঘুরতে যাব। রাত 8:30 বাজে আর আপনি বলছেন ঘুরতে যাবেন? এটা ঘুরতে যাওয়ার সময়?
আমার কাছে এটাই ঘুরতে যাওয়ার সময়, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রাতের বেলায় ঘুরতে যেতে আমার ভালো লাগে না, আমি এখন ঘুরতে যাব না। ওকে, ঘুরতে যাওয়া লাগবে না, তবে এই ড্রেসটা তোমাকে পরতেই হবে। রাতের বেলায় কেন? কালকে পরি। না, এখনই পরতে হবে। কৈতালির বাপ, আসলেই কি ড্রেসটা পরতে হবে? হুম, পরতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে আসি। এই কথা বলে আদ্রিয়ানা ওয়াশরুমের দিকে পা বাড়াতে যাবে। ঠিক তখনই আদনান আদ্রিয়ানার হাত ধরে আদ্রিয়ানাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, ওইদিকে কোথায় যাচ্ছ কৈতালির মা? কৈতালির বাপ, ওইদিকে কি দেখা যায় দেখেন তো। আদনান তাকিয়ে দেখে ওয়াশরুম। আমি ওইখানেই যাচ্ছি, কিন্তু কেন? ড্রেসটা পরার জন্য। আদনান আদ্রিয়ানার দিকে ঝুঁকে একটা শয়তানি হাসি দিয়ে বলে, ড্রেসটা আমার সামনে পরো না। আপনার সামনে মানে? আমার সামনে মানে আমার সামনে। আপনার সামনে কেমন কি? আমার সামনে ড্রেস পরতে কি কোনো সমস্যা? শুধু সমস্যা না, সমস্যার বাপ। কৈতালির মা বলেন কৈতালির বাপ, তোমার শরীরে এমন কোনো অংশ কি অবশিষ্ট আছে যে অংশটা আমি দেখিনি, আমার ঠোঁট স্পর্শ করেনি? দুষ্টু পান্ডা, সবসময় শুধু দুষ্টু দুষ্টু কথা বলেন কেন? দুষ্টু পান্ডা তো দুষ্টু দুষ্টু কথাই বলবে, তাই না? দুষ্টু পান্ডার বউ হয়েছে। আর দুষ্টু দুষ্টু কথা বলতে হবে না। কৈতালির বাপ, আপনি কি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলেন? আমি তো ঘুমাইনি। যেহেতু ঘুমাইনি সেহেতু ফ্রেশ হওয়া লাগবে কেন? ঘুমাননি তো কি হয়েছে? শুয়ে তো ছিলেন, তাই না? যান ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হওয়া লাগবে? কৈতালির বাপ, ফ্রেশ হওয়া লাগবে মানে? এটা কোন ধরনের কথা? যান ফ্রেশ হয়ে আসুন। পানি যে ঠান্ডা ধরতে গেলেই তো আছাড় মারে। ছি ছি মিস্টার পান্ডা, ছি ছি। কৈতালির মা, একদমই ছি ছি করবা না বলে দিলাম। ছি ছি করবো না তা কি করবো? হ্যাঁ, হায় আল্লাহ, কার সাথে বিয়ে হয়েছে? একটা খাটাসের সাথে। খাটাস মানে? বউ শেষ পর্যন্ত আমাকে খাটাস বানিয়ে দিলা? খাটাসের মতো কাজ করলে খাটাস বানিয়ে দেওয়াটা স্বাভাবিক না? খাটাস কিন্তু রাতের বেলা মুরগিও খায়। কি বোঝাতে চেয়েছো তা বুঝতে পারছি, পেরেছি তো। মিস্টার পান্ডা, আপনি ঠান্ডায় ভয়ে হাত মুখ ধুতে পারছেন না, গোসল কেমনে করো? বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা। তার আগে আদনান বলে ওঠে, হাত মুখ ধুতে না পারলে গোসল ঠিকই করতে পারবো। আদনান কথাটা বলে শেষ করতে না করতেই আদনানের রুমের দরজায় কেউ নক করে। আদনান আদ্রিয়ানাকে ছেড়ে দিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দেখে একজন সার্ভ এসেছে। বিরক্ত করার জন্য সরি স্যার, রাত 9টা 20 বাজে, ডিনারের সময় হয়ে গেছে, ডিনার করতে আসুন। আপনি যান, আমরা আসছি। সার্ভ চলে যায়। আদনান আদ্রিয়ানার দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 5-এর মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে আদনান। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে টাওয়ালটা বারান্দায় মিলে দিয়ে আসে। বউ, চলো ডিনার করে আসি। হুম, চলেন। আদনান আর আদ্রিয়ানা ডিনার করতে চলে যায়। আধ ঘন্টার মধ্যে ডিনার করা শেষ হয়ে যায়। ডিনার করা শেষ করার শেষে আবার রুমে চলে আসে। রুমে এসে বেডের উপর চিত হয়ে শুয়ে পড়ে আদ্রিয়ানা। তা দেখে আদনান বেডের দিকে এগিয়ে যায়। আদ্রিয়ানা দুই পাশে দুই হাত দিয়ে আদ্রিয়ানার দিকে ঝুঁকে পড়ে। কৈতালির মা এভাবে চিত হয়ে শুয়ে পড়লে যে? আদ্রিয়ানা আদনানের গলা জড়িয়ে ধরে বলে, ভাত খাওয়ার পর আমার উদ্দাম লাগে তাই। উদ্দাম লাগলে তো হবে না, তোমাকে রেডি হতে হবে তো। ছকিনার বাপ, আপনাকে বলছি না আমি রাতের বেলায় ঘুরতে যাব না, তারপরও এমন করছেন কেন? শেফালির মা, আমরা ঘুরতে যাব না তো? তাহলে রেডি হতে বলছেন যে? তোমাকে নিয়ে ছাদে চাঁদ দেখতে যাব। চাঁদ দেখতে যাবেন? আচ্ছা ঠিক আছে। কৈতালির বাপ বলেন, চাঁদ দেখে আসি। এইভাবে না, আমার দেওয়া ড্রেসটা পরে রেডি হয়ে নাও, তারপর চাঁদ দেখতে যাওয়ার জন্য রেডি হওয়া লাগে? হুম, লাগে, যাও রেডি হয়ে নাও। তাহলে সরেন। মানে আমার গায়ের উপর থেকে সরেন। আপনি না সরলে আমি উঠবো কেমনে আর রেডি বা হবো কেমনে? আদনান আদ্রিয়ানার উপর থেকে সরে যায়। আদ্রিয়ানা বেড থেকে উঠে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 10 পর ড্রেসটা পরে বের হয়ে আসে। কৈতালির বাপ, দেখেন তো আমাকে কেমন লাগছে? আদ্রিয়ানার কথা শুনে আদনান চোখ তুলে তাকায়। আদ্রিয়ানা আদনানের দেওয়া নীল রঙের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তার হাঁটু পর্যন্ত চুলগুলো খোলা, চোখে মায়াবী ভাব, স্বাভাবিক সৌন্দর্যে সে যেন এক পরী। আদনানের মনে হয় এই মুহূর্তে সে যেন কোনো রূপকথার রাজকুমারীকে দেখছে। আদ্রিয়ানার চেহারায় কোনো মেকআপ নেই, নেই কোনো লিপস্টিকের রং, কিন্তু তার সৌন্দর্য যেন ছড়িয়ে পড়েছে চারদিকে। আদনানের চোখ আদ্রিয়ানার দিকে আটকে যায়, সে যেন হারিয়ে যাচ্ছে। আদ্রিয়ানার চোখের গভীরতায় আদনান পলকহীন দৃষ্টিতে আদ্রিয়ানার দিকে তাকিয়ে আছে। আদনানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ানা লজ্জা পেয়ে যায়। আদ্রিয়ানা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, কৈতালির বাপ, এইভাবে কি দেখছেন? আমার লজ্জা লাগছে তো। কৈতালির মা, তোমাকে দেখে মনে হচ্ছে চাঁদ নেমে এসেছে পৃথিবীতে। তোমার এই স্বাভাবিক সৌন্দর্য যেন আমার পাগল করে দিচ্ছে। তোমার চোখ, তোমার হাসি, তোমার সব কিছুই যেন আমাকে টানছে। আদ্রিয়ানা একটা লজ্জা মিশ্রিত হাসি দেয়। আদনান বেড থেকে নেমে আদ্রিয়ানার দিকে এগিয়ে যায়। আদ্রিয়ানার কোমর জড়িয়ে ধরে আদ্রিয়ানাকে নিজের কাছে টেনে নেয়। সুইটহার্ট, তোমাকে আজকে অসাধারণ লাগছে। তোমার এই সৌন্দর্য যেন আমার জন্যই। আদনানের কথায় আদ্রিয়ানা লজ্জা পেয়ে যায়। ফলে আদনানের বুকে মুখ গুজে ফেলে। আদনান মুচকি হেসে আদ্রিয়ানাকে আগলে নেয় নিজের বুকে। কিছুক্ষণ পর আদ্রিয়ানা আস্তে করে বলে, কৈতালির বাপ, এইভাবে জড়িয়ে ধরে রাখবেন নাকি চাঁদও দেখতে যাবেন? আর কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকি, তারপর চাঁদ দেখতে যাব। 11টা 40 বাজে, এখন চাঁদ দেখতে যাবেন? কি বলো, 11টা 40 বেজে গেছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন মিস্টার পান্ডা। আদনান ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি 11টা 40 বাজে। 12টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি আছে। আদনান আদ্রিয়ানাকে ছেড়ে দিয়ে কাবাটের দিকে এগিয়ে যায়। কাবাট থেকে একটা সাদা রঙের ব্লেজার বের করে নেয়। বারান্দা থেকে টাওয়াল নিয়ে এসে কোমরে টাওয়াল পেঁচিয়ে প্যান্ট চেঞ্জ করে নেয়। পরনে থাকা টি-শার্টটা খুলে ব্লেজার পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয়। মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে এগিয়ে যায় আদ্রিয়ানার দিকে।
আদ্রিয়ানার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, চলো মাই ডিয়ার রাঙা বউ। চলেন। মিনিট 5 মধ্যে আদনান আর আদ্রিয়ানা ছাদে পৌঁছে যায়। ছাদের চারদিকে অন্ধকার, শুধু জঙ্গলের গাছপালা ছায়া দেখা যাচ্ছে। আদ্রিয়ানা ভয়ে আদনানকে জড়িয়ে ধরে। তার হৃদয় দ্রুত গতিতে পিটপিট করছে। আদনান এক হাত দিয়ে আদ্রিয়ানার বুকে আগলে নেয়, অপর দিকে দিয়ে পকেট থেকে একটা রিমোট বের করে। আদনান রিমোটের অন বাটনে ক্লিক করে আর চারদিকে আলোকিত হয়ে যায়। আদ্রিয়ানা অবাক হয়ে চারদিকে তাকায়। সে দেখে ছাদটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, ফুলের পাপড়ি দিয়ে ছাদের মাঝে সাজানো, লাইট দিয়ে লেখা হ্যাপি বার্থডে আদ্রিয়ানা। চাঁদের আলোয় সবকিছু যেন আরো সুন্দর লাগছে। আদ্রিয়ানা কিছুই বুঝতে পারছে না। সে আদনানের দিকে তাকায়। আদনান হাসছে, আদ্রিয়ানার হাত ধরে বলে, হ্যাপি বার্থডে আমার রাঙ্গা বউ। তোমার জন্মদিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। হ্যাপি বার্থডে ঘরওয়ালি। আদ্রিয়ানা আদনানের কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, কৈতারির বাপ, আজকে যে আমার জন্মদিন, আমি তো ভুলে গিয়েছিলাম। আদনান আদ্রিয়ানার চোখের দিকে তাকায়। আদ্রিয়ানা চোখ জল মুছে নেয়। আদ্রিয়ানা কান্না করে দেয়। আদনান তাকে জড়িয়ে ধরে বলে, আমি আছি তো ঘরওয়ালি, তোমার পান্ডা আছে তো তোমার সব কিছু মনে রাখার জন্য। আদ্রিয়ানা আদনানের বুকে মুখ গুজে কান্না করে। আদনান তাকে শান্ত করে বলে, শান্ত হও কৈতারির মা, আজকে তোমার জন্মদিন, আমরা এটা সেলিব্রেট করব। আদ্রিয়ানা কান্না থামিয়ে আদনানের দিকে তাকায়। আদনান তাকে নিয়ে কেকের কাছে যায়। কেকের সামনে দাঁড়িয়ে আদনান আবারও বলে, হ্যাপি বার্থডে ঘরওয়ালি। আদ্রিয়ানা হাসে। আদনান আর আদ্রিয়ানা মিলে কেক কাটে। আদনান এক টুকরো কেক আদ্রিয়ানার মুখে দেয়। আদ্রিয়ানাও এক টুকরো কেক আদনানের মুখে দেয়। আদনান আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি আদ্রিয়ানা। আদ্রিয়ানা আদনানের দিকে তাকিয়ে বলে, আমিও আপনাকে খুব ভালোবাসি। দুইজন দুইজনকে জড়িয়ে ধরে। চাঁদের আলোয় তাদের ভালোবাসা যেন আরও গভীর হয়ে যায়। আদনান আদ্রিয়ানার কপালে একটা চুমু দেয়। আদ্রিয়ানা আদনানকে জড়িয়ে ধরে আদনানের বুকে মুখ গুজে ফেলে। মিউজিক বাজতে শুরু করে। আদনান আদ্রিয়ানার হাত ধরে বলে, ঘরওয়ালি চলো ড্যান্স করি। আদ্রিয়ানা হাসি। দুইজনে একসাথে নাচতে শুরু করে। চাঁদের আলোয়, ফুলের সুগন্ধে আর মিউজিকের তালে তালে নাচছে তারা। আদ্রিয়ানা আদনানের হাত ধরে ঘুরছে। আদনান তাকে জড়িয়ে ধরে রেখেছে। আদ্রিয়ানা আদনানের চোখের দিকে তাকিয়ে আছে আর আদনান আদ্রিয়ানার চোখের দিকে তাকিয়ে আছে। তাদের হৃদয় একসাথে পিটপিট করছে। তাদের ভালোবাসা যেন চাঁদের আলোয় আরও গভীর হয়ে যাচ্ছে। আদ্রিয়ানার হাত আদনানের হাতে, আদনানের হাত আদ্রিয়ানার কোমরে। তারা একসাথে নাচছে। তাদের পায়ের তাল মিউজিকের সাথে মিলে যাচ্ছে। আদনান আদ্রিয়ানার আকে আরও কাছে টেনে নেয়। আদ্রিয়ানা আদনানের বুকে মুখ গুজে দেয়। চাঁদের আলো তাদের উপর পড়েছে। ফুলের সুগন্ধ তাদের নাকে আসছে আর মিউজিকের তাল তাদের হৃদয়ে বাজছে। অপরদিকে জাবির একা একা আদ্রিয়ানার জন্মদিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সে নিজের হাতে ঘরটা সুন্দর করে ডেকোরেশন করেছে, বেলুন দিয়ে সাজিয়েছে, লাইট দিয়ে আলোকিত করেছে। আজকে 2 অক্টোবর, 2রা অক্টোবর, আজকের দিনটা তার কাছে অনেক স্পেশাল একটা দিন, কারণ আজ তার ভালোবাসার মানুষটির জন্মদিন। জাবির কেক আনিয়েছে। আদ্রিয়ানার ছবি কেকের সামনে রেখেছে। জাবির আদ্রিয়ানার ছবির দিকে তাকিয়ে বলে, হ্যাপি বার্থডে আদ্রিয়ানা, আজকে তোমার জন্মদিন, কিন্তু তুমি আমার সাথে নেই। তুমি ওই আদনানের সাথে আছো। আমি শিওর তোমার জন্মদিন পালন করছে। জাবিরের চোখে জল আসে। সে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি আদ্রিয়ানা। তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার জন্য এত কিছু করেছি, কিন্তু তুমি আমাকে একবারও দেখোনি। জাবির কেকের সামনে বসে। সে আদ্রিয়ানার ছবির দিকে তাকিয়ে বলে, আমি তোমার জন্য কেক এনেছি, কিন্তু তুমি আসবে না। আমি তোমার জন্য গান গাইবো, কিন্তু তুমি শুনবে না। জাবির গিটার হাতে তুলে নিয়ে গান গাইতে শুরু করে। তাল মাতাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়। তাল মাতাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। জাবির গান শেষ করে সে আদ্রিয়ানার ছবির দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি আদ্রিয়ানা। তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমি তোমাকে পিছু ছাড়বো না। যে কোনো মূল্যে এই জাবির রহমান চৌধুরী তোমাকে নিজের করে নেবে। জাবির কেক কাটে। এক টুকরো কেক মুখে দেয়। সে মনে করে, এই কেকের স্বাদ নেই, কিন্তু আমার ভালোবাসার স্বাদ আছে। রাত 2টা। আদনান আর আদ্রিয়ানা ছাদে বসে আকাশের তারা গুনছে। হালকা ঠান্ডা বাতাস, চারদিকে নিস্তব্ধতা। আদ্রিয়ানা আদনানের গলা জড়িয়ে ধরে আদনানের চোখের দিকে তাকিয়ে বলে, কৈতারির বাপ শুনছেন? রাঙ্গা বউ, শুনছি, বলো। আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে রুমে নিয়ে চলুন। আদ্রিয়ানার কথায় সায় জানিয়ে আদনান আদ্রিয়ানাকে কোলে তুলে নেয়। ছাদ থেকে নেমে রুমের দিকে হাঁটা দেয়। রুমের দরজার সামনে গিয়ে আদ্রিয়ানাকে কোলে থেকে নামিয়ে দেয় আদনান। জামাইজান, কোনো সমস্যা? না বউজান, কোনো সমস্যা না। তাহলে আমাকে কোল থেকে নামিয়ে দিলেন যে? এমনি। ও আচ্ছা আচ্ছা, এখন রুমে চলো। আদ্রিয়ানা আদনানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে প্রবেশ করে। রুমে থাকা বেডের উপর চোখ পড়তেই আদ্রিয়ানা অবাক হয়ে যায়, কারণ বেডের উপর অনেকগুলো গিফটের প্যাকেট রাখা। আদ্রিয়ানা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে গিফটের দিকে। আদনান আদ্রিয়ানার পাশে দাঁড়ায়। আদ্রিয়ানার হাত ধরে আদ্রিয়ানাকে বেডের দিকে নিয়ে যায়। আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, আমার রাঙ্গা বউ অর্ধাঙ্গিনীর ডাউনলোড ডে উপলক্ষে তার সাদা কালা পান্ডার পক্ষ থেকে সামান্য কিছু গিফট, দেখো তো পছন্দ হয় কিনা।
আদ্রিয়ানা আদনানের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে, শরীরের সব শক্তি দিয়ে আদনানকে জড়িয়ে ধরে। আদনান ও তার স্ত্রীকে বুকে আগলে নেয়। আদ্রিয়ানার চোখে পানি চিকচিক করছে। এক পর্যায়ে আদ্রিয়ানা আদনানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আদনান আদ্রিয়ানার চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন রাঙ্গাবো? প্লিজ কান্না করো না। তোমার কান্নার যে তোমার পান্ডা সহ্য করতে পারে না। তোমার চোখে পানি দেখলে তোমার পান্ডার বুকে ভূমিকম্প শুরু হয়ে যায় ঘরোয়ালি। আদ্রিয়ানা মাথা নাড়িয়ে বলে, আর কান্না করবো না মিস্টার সাদাকালা পান্ডা। আদনান হাসে। আদনানের সাথে আদ্রিয়ানাও হাসে। কৈতারির বাপ, এত গিফট কেন? আদনান হেসে আর বলে, এত গিফট কই, মাত্র তো কয়টা গিফট, তোমার 18 বছর পূর্ণ হয়েছে তাই 18টা করে গিফট নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, হুম হুম, এখন চলো গিফট খুলে দেখবে। হুম, কিন্তু কোন গিফটটা আগে খোলা যায়? তোমার যেটা ইচ্ছে সেটাই আগে খোলো। আদ্রিয়ানা একটা গিফট হাতে নিয়ে বলে, এটা সবচেয়ে ছোট গিফট বক্স, এটাই আগে খুলি, কি বলেন কৈতারির বাপ? হুম, ছোট থেকেই খোলা শুরু করো। আদ্রিয়ানা গিফট বক্স খুলতে শুরু করে। কৈতালির বাপ, এইভাবে বসে না থেকে আমাকে গিফটগুলো খুলতে হেল্প করুন। হুম, এই দিকে দাও, আমি গিফট বক্সটা আমি খুলে দিচ্ছি। আদ্রিয়ানা আদনানের দিকে গিফট বক্সটা এগিয়ে দেয়। আদনান গিফট বক্সটার পেপার খুলে আদ্রিয়ানার দিকে এগিয়ে দেয়। আদ্রিয়ানা বক্সটা হাতে নিয়ে আনবক্সিং করে। বক্সের ভিতরে 18টা ডায়মন্ডের রিং। আদ্রিয়ানা বেশ অবাক হয়। আদনানের দিকে তাকিয়ে বলে, কৈতালির বাপ, 18টা রিং আমি কোথায় পরবো? আমার তো 18টা আঙ্গুল নেই। কি বলো, তাহলে তোমার আঙ্গুল কয়টা? 10টা? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা রেখে বাকিগুলো আনবক্সিং করো। আদনান আর আদ্রিয়ানা মিলে এক এক করে সব গিফট আনবক্সিং করতে থাকে। ঘন্টাখানেকের মধ্যে সব গিফট আনবক্সিং করা হয় না। আদ্রিয়ানা তার 18তম জন্মদিনে 18টা ডায়মন্ডের রিং, 18টা ডায়মন্ডের নেকলেস, 18টা বোরখা, 18টা হিজাব, 18টা শাড়ি, 18 ডজন চুড়ি, 18টা ড্রেস, 18টা ডিজাইনের হ্যান্ডব্যাগ, 18টা লুই ভিটার লাভ লেটার, 18টা প্রাইভেট জেট রাইড, 18টা দেশ ঘোরার ট্যুর, আরও অনেক কিছু। এত গিফট দেখে তো আদ্রিয়ানা মহা খুশি। খুশিতে আদনানের গলা জড়িয়ে ধরে। আদনানও আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে। ঘরোয়ালি, তোমার জন্য আরও একটা গিফট আছে। কি গিফট মিস্টার সাদাকালা পান্ডা? আদনান আদ্রিয়ানার হাত ধরে আদ্রিয়ানাকে বারান্দায় নিয়ে যায়। বারান্দায় গিয়ে আবারও অবাক হয়ে যায় আদ্রিয়ানা। কারণ লেডি রেড, ইয়েলো, হোয়াইট, পিচ, অরেঞ্জ, পিঙ্ক, পার্পেল, ব্ল্যাক, গ্রিন, ল্যাভেন্ডার কালার, করাল মিশ্রিত গোলাপ ফুলের 18 তোড়া। ফুলের উপরে 18টা 18 রকমের চকলেট প্যাকেট। আদ্রিয়ানা বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখ অবাকের ছাপ। আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে বলে, ঘরোয়ালি, তোমার জন্য এই 18টা তোড়া গোলাপ আর চকলেট। প্রতিটা তোড়া তোমার 18 বছরের প্রতিটা দিনের জন্য। আদ্রিয়ানা আদনানের দিকে তাকিয়ে আবারও কেঁদে ফেলে। এত কিছু কেন করলে? আমি কি এত কিছু পাওয়ার? বাকিটুকু উচ্চারণ করতে পারি না আদ্রিয়ানা, কারণ আদনান আদ্রিয়ানার কোমর জড়িয়ে ধরে আদ্রিয়ানাকে কাছে টেনে নিয়ে বলে, ঘরোয়ালি, তোমার জন্য সব কিছু, তুমি আমার সব কিছু। আদ্রিয়ানা আদনানের বুকে মাথা রেখে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি মিস্টার পান্ডা, আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই কথা বলে আদ্রিয়ানা শরীরের সব শক্তি দিয়ে আদনানকে জড়িয়ে ধরে। আদনানও আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলে, তোমার সাদা কালা পান্ডার উপর বিশ্বাস রাখতে পারো, তোমাকে কখনোই ছেড়ে যাবে না। যদি যাওয়ার হয় তাহলে তোমাকে সাথে নিয়েই যাব। আমিও অনেক তোমাকে ভালোবাসি। ঘরোয়ালি, রাতে তারা আর চাঁদের আলোয় আদনান আর আদ্রিয়ানা একে অপরকে জড়িয়ে ধরে থাকে। আদনান আর আদ্রিয়ানা একে অপরকে জড়িয়ে ধরে আছে। রাতের নিস্তব্ধতা, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। আদনান আদ্রিয়ানার চুলে হাত বুলিয়ে দেয়। আদ্রিয়ানা আদনানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর আদনান বলে, রাঙ্গাবো, ঘুম পাচ্ছে? আদ্রিয়ানা মাথা নাড়িয়ে বলে, হুম। আদনান হাসে। বারান্দায় থাকা দোলনায় আদ্রিয়ানাকে নিয়ে বসে পড়ে আদনান। আদ্রিয়ানার দিকে তাকিয়ে বলে, তাহলে ঘুমিয়ে পড়ো, আমি আছি। আদ্রিয়ানা আদনানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চোখ বন্ধ করে। কিছুক্ষণের মধ্যে আদ্রিয়ানা ঘুমিয়ে পড়ে। আদনান আদ্রিয়ানাকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। আদ্রিয়ানাকে বেডে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আদ্রিয়ানাকে নিজের কাছে টেনে নেয় আদনান। আদ্রিয়ানা একটু নড়ে উঠে আদনানের বুকে মাথা রেখে আবার ঘুমিয়ে পড়ে। আদনান আদ্রিয়ানার কপালে একটু চুমু খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। এইমাত্র জাবিরের ঘুম ভেঙেছে। কাল রাতে আদ্রিয়ানার ছবির সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছে তা জাবির নিজেও জানে না। আদ্রিয়ানার ছবিটা যত্ন সহকারে কাবাটের মধ্যে রেখে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 10কের মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। সাদা শার্ট, কালো প্যান্ট আর কালো ব্লেজার পরে রেডি হয়ে নেয় জাবির। মিররের সামনে দাঁড়িয়ে চুল সেট করে নেয়। পছন্দের পারফিউমটা স্প্রে করে নেয়। মিররে নিজেকে শেষবারের মতো দেখে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই জাবিরের মা জুবাইদা রহমান জাবিরকে ডাক দেয়। জাবির রান্নাঘরে দিকে এগিয়ে যায়। বলো মা, অফিসে যাচ্ছিস? অফিস ছাড়া আর কোথায় যাব? সেটাই তো। যাই হোক, তুই ডাইনিং টেবিলে গিয়ে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি খাবো না। এই কথা বলে জাবির চলে যায়। জাবিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে জোবাইদা। ছেলেটা ছোটবেলা থেকেই এমন। জাবিরের চোখের আড়াল হতেই জোবাইদা রান্নার কাজে মনোযোগ দেয়। বাবা মায়ের খোঁজে চট্টগ্রামে ফিরে এসেছে যারা। আজ 3 দিন ধরে বাবা মায়ের কোনো খোঁজ না পেয়ে পাগল হয়ে গেছে যারা। আজ 3 দিন ধরে বাবা মায়ের কোনো খবর নেই। এটা ভাবতেই তার গলা শুকিয়ে আসছে। সে বারবার তাদের ফোন কল করছে কিন্তু কেউ তুলছে না। তাদের পুরনো বাসায় এসে উঠেছে যারা। ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে বের হয়ে যাবে বাবা মায়ের খোঁজে। সন্ধ্যা 7টা। চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে বসে আছে জাবির। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের দিকে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চোখের পানি মুছে নিয়ে পিছনে ঘুরিয়ে তাকায় জাবির।
স্বামীর এসেছে। স্বামীরকে দেখে একটু হাসার চেষ্টা করে জাবির স্বামীরের দিকে এক পলক তাকিয়ে আবারও দৃষ্টি স্থির করে সমুদ্রের দিকে। স্বামীর জাবিরের পাশে বসে জাবিরের কাঁধে হাত রেখে বলে, আবার কি হয়েছে দোস্ত, এখানে এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? জাবির এইবার সমীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। দোস্ত, আদ্রিয়ানাকে ভুলে যাওয়ার যুদ্ধে আমি ব্যর্থ, হাজার চেষ্টা করেও আদ্রিয়ানাকে ভুলতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে রে দোস্ত, আমি আদ্রিয়ানাকে খুব বেশি ভালোবাসি, আদ্রিয়ানা অন্য কারো হয়ে গেছে, এটা মেনে নিতে পারছি না আমি। আমার খুব কষ্ট হচ্ছে রে, বুকের ভিতর ভূমিকম্প চলছে। স্বামীর জাবিরকে জড়িয়ে ধরে বলে, মেনে নিতে কষ্ট হলেও মেনে নিতে হবে, যে মনে থাকে সেই ভাগ্যে থাকে না। আদ্রিয়ানা তোর যোগ্য না, তুই আদ্রিয়ানার থেকে বেটার কাউকে ডিজার্ভ করিস। আদ্রিয়ানার থেকে বেটার কাউকে আমার চাই না, আমার শুধু আদ্রিয়ানাকেই চাই। তুই আদ্রিয়ানাকে চাইলেও আদ্রিয়ানা কিন্তু তোকে চায় না। তাছাড়া আদ্রিয়ানার ব্যাপারটা আমার কাছে রহস্যময় লাগছে। মানেটা হচ্ছে আদ্রিয়ানা যদি সত্যি তোর সাথে ফোনে কথা বলতো, প্রেম করতো, তাহলে তো তোকে চেনার কথা। আদ্রিয়ানা কিন্তু তোকে চেনে না। চিনবে কেমনে? আমার থেকে বেটার অপশন পেয়েছে না, তাই আমাকে ভুলে গেছে। আমার কেমন জানি খটকা লাগছে। খটকা লাগার কারণ আমার অনেক কারণ আছে। যেমন, তোর কথা মতো আমি আদ্রিয়ানার খোঁজে বহাদ্দুরহাট বাজারে যাই। আদ্রিয়ানাকে দেখার পর দৌড়ে আদ্রিয়ানার কাছে যাই। তারপর, হ্যালো, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? কথাটা 2 বার বলি আমি, কিন্তু আদ্রিয়ানা কোনো রেসপন্স করে না। তৃতীয়বার বলার পর রেসপন্স করলেও আদ্রিয়ানার সাথে আমার কথা হয় না। আদ্রিয়ানার সাথে কথা না হলেও আদ্রিয়ানার নাম্বার কোথায় পেয়েছিলি? ওর কাজিন জারার কাছ থেকে। পুরোটা ক্লিয়ার করে বল তো। স্বামীর সেই দিনের কথা সব কিছু জাবিরকে বলে। জাবিরের ছবি দেখে জাবিরকে অনেক হ্যান্ডসাম বলেছিল। এমনকি আদ্রিয়ানার ছবি চাওয়ায় সে নিজের ছবি দিয়েছিল। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই জাবিরকে বলে সামির। দোস্ত, আমার মনে হয় এই যারা মেয়েটাই বাকিটুকু উচ্চারণ করতে পারে না সামির। তার আগে জাবির বলে ওঠে, মনে হয় না, আমি এখন 100% শিওর ওই যারা মেয়েটাই আদ্রিয়ানা সেজে আমার সাথে কথা বলেছে। আমারও তাই মনে হয়, এই যারা মেয়েটাই এমন করেছে। জাবিরের চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে। রাগে গজগজ করছে জাবির। দাঁতে দাঁত চেপে বলে, এই যারা মেয়েটাকে আমি ছাড়বো না। আমার সাথে প্রতারণা করার শাস্তি তোকে পেতেই হবে। দেখিস তোকে কিভাবে শাস্তি দেই। তুই জানিস না আমি জাবির, তোর সাথে কথা বলা প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আর তুই আমার সাথে কি না করলি। এই প্রতারণা, আমার ভালোবাসাকে নিয়ে খেলা, তোকে তো আমি। জাবিরের গলা চেপে আসে রাগে। স্বামীর জারার বাড়ি কোথায় জানিস? জানি, তাহলে চল। জাবির আর স্বামীর গাড়িতে উঠে বসে। জাবির গাড়ি স্টার্ট দেয়। আধা ঘন্টার মধ্যে জাবির পৌঁছে যায় জারার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে এগিয়ে যায় বাড়ির দিকে। জাবিরের পিছু পিছু স্বামীরও যায়। বাড়ির মেন দরজায় তালা দেওয়া। জাবির সুজোর লাথি মেরে দরজায়। জাবিরের চোখে মুখে এখনও রাগ স্পষ্ট। জাবির আবারও দরজায় লাথি মারে। স্বামী জাবিরের কাঁধে হাত রেখে বলে, দোস্ত শান্ত হ, আমরা ঠিকই তাকে খুঁজে বের করব, তোর রাগটা এখন কমা। জাবির সমীরের দিকে তাকিয়ে বলে, 24 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের কর, আমি তাকে দেখে নেব। সে ভাবছে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি তাকে দেখিয়ে দেব আমি কে। জাবিরের চোখে এখনও রাগের আগুন জ্বলছে। রাত 11টা। বারান্দায় থাকা দোলনায় আদ্রিয়ানাকে কোলে নিয়ে বসে আছে আদনান। আদ্রিয়ানা আদনানের গলা জড়িয়ে ধরে রেখেছে। রাতের নীরবতায় চাঁদের আলোয় আদনান আর আদ্রিয়ানা ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠেছে। তাদের চোখে চোখে কথা হচ্ছে ভালোবাসার অমর ভাষা। তাদের ভালোবাসা যেন একটা নদীর মতো, যা প্রতিদিন আরও গভীর, আরও প্রশস্ত হচ্ছে। তারা একে অপরের সাথে কথা বলে, হাসে আর ভালোবাসার গল্প তৈরি করে। রাতের নীরবতায় চাঁদের আলোয় আদনান আর আদ্রিয়ানা ভালোবাসা যেন একটা অমর কাহিনী হয়ে থাকবে। আদ্রিয়ানা আদনানের কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে করে বলে, জামাইজান, বলেন বউজান, আমার না গান শুনতে ইচ্ছে করছে। একটা গান শোনান না। শোনাতে পারি, তবে একটা শর্ত আছে। কী শর্ত জামাইজান? আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে নেশালো কণ্ঠে বলে, গান শোনার পর ডিস্টিং ডিস্টিং খেলতে দিতে হবে। সরি মিস্টার পান্ডা, আপনাকে ডিস্টিং ডিস্টিং খেলতে দিয়ে নিজের শরীরে 12টা বাজাতে চাই না। আজকে শরীরে 12টা বাজাবো না। লিমিটের মধ্যে থাকার চেষ্টা করব, প্রমিস। মিস্টার সাদাকালা পান্ডা, আপনি এই কথাটা আগের বারও বলেছেন, কিন্তু শেষে বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা। তার আগে আদনান বলে ওঠে, কন্ট্রোললেস হয়ে একটু বেশি করে ফেলি। একটু বেশি না, অনেক বেশি। যেখানে ছোঁন সেখানেই ক্ষত হয়ে যায়। নরম সরম আদরে মজা নেই। আই লাভ ডার্ক রোম্যান্স। আমার বউ যেহেতু হয়েছে, সেহেতু প্রতিবারই ডার্ক রোম্যান্স সহ্য করার ক্ষমতা রাখতে হবে, বুঝেছো? বুঝতে পেরেছো আমার সুইটহার্ট? মাপ চাই, দোয়া চাই। আমি পারবো না ডার্ক রোম্যান্স সহ্য করতে, দয়া করে দিলাম যাও। এইবার ডার্ক রোম্যান্স সহ্য করতে পারবা? দুষ্টু পান্ডা, দুষ্টু কথা বন্ধ করে একটা গান শোনা না। আদনান আদ্রিয়ানের কপালে একটা চুমু খায়। আদ্রিয়ানাকে নিজের বুকে আগলে নিয়ে আদনান গাইতে শুরু করে, তোমার চেয়ে আর কে বেশি বাসবে আমায় ভালো, আধার ভরা জীবনে তুমি তো আশার আলো। তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। আদনানের গান গাওয়া শেষ হতে আদ্রিয়ানা শরীর সব শক্তি দিয়ে আদনানকে জড়িয়ে ধরে বলে, মিস্টার পান্ডা, বউকে ইমপ্রেস করতে তো ভালোই পারেন দেখা যায়। ইমপ্রেস না বউজান, এটা আপনার প্রতি ভালোবাসা। আদ্রিয়ানা আদনানের ঘাড়ে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। বউজান, ঘাড়ে
চুমু দিয়ে তো ডিএনএ উত্তেজিত করে দিয়েছেন। রুমে চলেন, ডিস্টিং ডিস্টিং খেলা শুরু হবে। আদ্রিয়ানা লজ্জা পেয়ে আদনানের বুকে মুখ গুজে ফেলে। আদনান আদ্রিয়ানাকে কোলে নিয়ে দোলনা থেকে উঠে রুমের ভিতরে চলে যায়। আদ্রিয়ানাকে বেডে শুয়ে দিয়ে আদ্রিয়ানার দিকে ঝুঁকে আদ্রিয়ানার কপালে একটা গভীর চুমু খেয়ে নিজেও শুয়ে পড়ে। আদ্রিয়ানা আদনানের বুকে মাথা রেখে আদনানকে জড়িয়ে ধরে। আদনানও আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই দুজনে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। সকাল ৯টা, এইমাত্র আদ্রিয়ানার ঘুম ভেঙেছে। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে আদনানের বুকে। মাথাটা একটু উপরে তুলে আদনানের মুখের দিকে তাকায় আদ্রিয়ানা। আদনান এখনো ঘুমাচ্ছে। ইস, ঘুমন্ত অবস্থায় ব্যাটারে কি পরিমাণ নিষ্পাপ লাগছে। এই চেহারাটা দেখে কি কেউ বলবে এই বেটা একটা মাফিয়া আর ডার্ক রোমান্স লাভার? আদ্রিয়ানা উঠে বসে আদনানের মুখের দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে সে কত কিউট। যত দেখে ততই মুগ্ধ হয়ে যায় আদ্রিয়ানা। আদনানের চুলে হাত বুলিয়ে দেয় আদ্রিয়ানা। আদনান একটু নড়ে উঠে আদ্রিয়ানার কোমর চেপে ধরে। আদ্রিয়ানা হেসে আর আদনানের পুরো মুখে কয়েকটা চুমু দিয়ে দেয় আদ্রিয়ানা। লজ্জা মিশ্রিত একটা হাসি দিয়ে আদনানের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখে ভালোবাসা আর রোম্যান্স। জামাইজান শুনছেন? আদ্রিয়ানার ডাকে আদনানের চোখ খুলে তাকায়। আদ্রিয়ানার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, গুড মর্নিং আমার বউজান। আদ্রিয়ানা আদনানের দিকে তাকিয়ে হাসে আর বলে, গুড মর্নিং আমার ডার্ক রোম্যান্স লাভার জামাইজান। ডার্ক রোম্যান্স লাভার বলে কষ্ট দিও না ঘরোয়ালি। ডার্ক রোম্যান্স লাভার বললে আপনি কষ্ট পান? অনেক কষ্ট পাই, কিন্তু কেন? বউয়ের উপর এক্সপেরিমেন্ট করতে পারি না বলে। আহারে কত কষ্ট আমার জামাইটার। খুব কষ্ট। থাকার কষ্ট পেতে হবে না। তাহলে কি আজকে ডার্ক রোম্যান্স এক্সপেরিমেন্ট করতে দিবা? জি না মিস্টার দুষ্টু পান্ডা, হুতাশ। আর রোম্যান্টিক বউ বিয়ে করে আমি খুবই হুতাশ। হতাশ হওয়ার কিছু নেই মিস্টার দুষ্টু পান্ডা, আপনার কপালে আনরোম্যান্টিক মার্কা বউ ছিল, তাই আনরোম্যান্টিক মার্কা বউ পেয়েছেন। ঠিক বলেছো, তবে সমস্যা নেই, খুব শীঘ্রই বউকে ডার্ক রোম্যান্স লাভার বানিয়ে ফেলবো। হয়েছে, এইবার আমাকে ছাড়েন, আমি ফ্রেশ হব। আর কিছুক্ষণ থাকো না এইভাবে? না, এক মুহূর্ত থাকা যাবে না। যত থাকবো আপনি ততই দুষ্টু দুষ্টু কথা বলবেন। দুষ্টু কথা বলবো না, তবে ডার্ক রোম্যান্সের কথা বলবো। আমি শুনতে চাই না এইসব ডার্ক মার্ক এর কথা। ছাড়েন তো। আদনান আদ্রিয়ানাকে ছেড়ে দিয়ে ছাড়া পেয়ে আদ্রিয়ানা ফ্রেশ হতে চলে যায়। মিনিট দশেকের মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে আদনান এখনও শুয়ে আছে। মিস্টার দুষ্টু পান্ডা, এইবার উঠে পড়ুন। আদনান উঠে ফ্রেশ হতে চলে যায়। মিনিট পাঁচেকের মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে নেয়। টাওয়ালটা বারান্দায় মিলে দিয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে আদনান। আদ্রিয়ানা রান্নাঘর থেকে নিজের জন্য আর আদনানের জন্য নাস্তা নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায় আদনান। কাবাড থেকে কালো শার্ট আর কালো প্যান্ট বের করে পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয়। পছন্দের পারফিউমটা স্প্রে করে মিররে নিজেকে শেষবারের মতো দেখে নেয়। সব পারফেক্ট। বেডের উপর থেকে ব্লেজারটা নিয়ে রুম থেকে বের হয়ে যাবে। ঠিক তখনই আদ্রিয়ানা রুমে প্রবেশ করে। কোথায় যাচ্ছেন? অফিসে একটা জরুরি কাজ আছে। আসতে কতক্ষণ লাগবে? 2 থেকে 3 ঘন্টা। সাবধানে যাবেন। তুমিও সাবধানে থেকো। এই কথা বলে আদনান আদ্রিয়ানাকে কাছে টেনে নেয় নিজের ঠোঁট দুটো দিয়ে। আদ্রিয়ানা ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 5 পর ছেড়ে দিয়ে বলে, আসছি, সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। আদনান বের হয়ে যায়। যাওয়ার আগে বাড়ির সার্ভদেরকে বলে যায় আদ্রিয়ানা খেয়াল রাখতে। জাবির সেট রিলেটেড গান শুনছে আর গাড়ি ড্রাইভ করছে। তার মুখে একটা গম্ভীর ভাব আর চোখে একটা দুঃখের ছাপ। হঠাৎ জাবিরের ফোনটা বেজে ওঠে। জাবির গান অফ করে ফোনটা হাতে তুলে নেয়। সামির কল করেছে। জাবির ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সামির বলে ওঠে, দোস্ত, যারার বন্ধু হয়ে যাওয়া নাম্বার 2টা খোলা হয়েছে। ওর নাম্বার ট্র্যাক করা হয়েছে। লোকেশন ওর বাড়িতে দেখাচ্ছে। মাদারবোর্ড লোকেশন ওর বাড়িতে দেখাচ্ছে। সেটা আমাকে বলার কি আছে? ওর বাড়িতে গিয়ে ওকে তুলে নিয়ে আয়। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। পাঠাচ্ছি মানে কি? এখনো পাঠাসনি? 1 মিনিট ওয়েট কর, আমি পাঠাচ্ছি। তাড়াতাড়ি পাঠা আর এই চট্টগ্রাম ইউনিভার্সিটির পিছনে থাকা আমার বাংলোতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। জাবির ফোন কেটে দেয়। ড্রাইভিংয়ের মনোযোগে দেয়। দুপুর 1টা, এইমাত্র আদনান বাসার সামনে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যায় আদনান। বাড়ির কলিং বেল চাপাতে দরজা খুলে দেয় একজন সার্ফ, যার নাম টিনা। টিনা দরজা খুলে সরে দাঁড়ায়। আদনান বাড়ির ভিতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে চলে যায় আদনান। রুমে গিয়ে দেখে আদ্রিয়ানার রুম গোছাচ্ছে। আদনান বেডের দিকে এগিয়ে গিয়ে বেডের উপর শুয়ে পড়ে। আদ্রিয়ানা আদনানকে খেয়াল করেনি। সেই ঘর গোছাতে ব্যস্ত। আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে বলে, বউজান, বাড়িতে সার্ফ থাকতে আপনি কাজ করছেন কেন? আদনানের গলা শুনে বেডের দিকে তাকিয়ে আদ্রিয়ানা, জামাই যান কখন আসলেন? এইমাত্র আসি। ও আচ্ছা, তো ফ্রেশ হয়ে নেন। ফ্রেশ পরে হব বউজান, আগে কাছে আসেন, হাজারখানেক চুমু খাই। জামাই যান, চুমু খাওয়ার কথা শুনলে আমার বমি আসে। ওয়াক থু। বাহ, আমার বউ কি সুন্দর অভিনয় করে রে! আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে চুমু খাওয়ার জন্য। আমার বউ সেরা রে। আপনি কেমনে জানলেন? আমি যখন আপনাকে চুমু খাই তখন তো আপনি তো ঘুমিয়ে থাকেন। বউজান, আপনার চুমু হচ্ছে থেরাপির মতো। আপনি চুমু দিলে আমি শরীরে এনার্জি পাই। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাছে আসেন তো, হাজারখানেক চুমু খেয়ে নেই। আগে ফ্রেশ হয়ে আসেন, তারপর। ফ্রেশ হতে যাওয়ার জন্য তো এনার্জি দরকার। বর্তমানে আমার শরীরে একটুও এনার্জি নেই। চুমু দিয়ে এনার্জি দাও। আপনি আসেন, আমার শরম করে। আদনান বিদ্যুতের গতিতে বেড থেকে উঠে আদ্রিয়ানার দিকে এগিয়ে আসে। আদ্রিয়ানার কোমর জড়িয়ে ধরে আদ্রিয়ানাকে কাছে টেনে নিয়ে চুমু খেতে থাকে। মিনিট 10 পর আদ্রিয়ানা বিরক্ত হয়ে বলে, মিস্টার পান্ডা, এবার থামেন। আর কত চুমু খাবেন?
মাত্র তো 10টা চুমু খেলাম, আরও 990টা বাকি আছে। এতক্ষণ চুমু খাওয়ার পরও বলছেন? বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা। তার আগেই আদনান আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 5 পর ছেড়ে দেয়, আবারও ঠোঁট দুটো দখল করে নেয়। আদ্রিয়ানা এবার শরীরের সব শক্তি দিয়ে আদনানের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তার আদনান আদ্রিয়ানার ঠোঁট ছাড়ে না, আরও শক্ত করে আঁকড়ে ধরে। মিনিট 5 পর আদনানও আদ্রিয়ানার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। আদ্রিয়ানা খামচে ধরে আদনানের পরনে থাকা ব্লেজার। আরও মিনিট 10 পর আদ্রিয়ানার ঠোঁট দুটো মুক্ত করে দেয় আদনান। আদ্রিয়ানা ছাড়া পেয়ে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। ঠোঁটে হাত দিয়ে দেখে ঠোঁট থেকে রক্ত পড়ছে। আদনানের দিকে হাত পা বাঁধা অবস্থায় নিজেকে অচেনা একটা জায়গায় আবিষ্কার করে যারা। চোখ খুলতেই নিজেকে সামনে জাবিরকে দেখে 400 বোল্ডের একটা শক খায় যারা। জাবিরকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে যারা। যারার চোখে ভয়ের ছাপ। জাবির দিকে তাকিয়ে তার হৃদয় যেন থমকে গেছে। জাবির ঠোঁটে এক অদ্ভুত হাসি, যা দেখে যারার ভয় আরও বাড়ছে। কি গো জান সোনা, আলু পটল মূলা গাজর ইত্যাদি ইত্যাদি, এইভাবে কাঁপছো কেন? জাবিরের শান্ত কণ্ঠ শুনে যারার গলা শুকিয়ে আসে। সে জাবির থেকে দূরে সরে যেতে চায়, কিন্তু হাত পা বাঁধা থাকায় সে নড়তে পারছে না। জাবির যারার আরও কাছে আসে, যারার কানের কাছে মুখ নিয়ে বলে, কতদিন হয়ে গেল তোমার মুখ থেকে জান সোনা কলিজা আলু পটল ডাক শুনি না, একবার ডাকো না জান। যারার শরীর ভয়ে শিহরণ, সে থরথর করে কাঁপছে, ভয়ে গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জাবির এইবার যারার গলা চেপে ধরে বলে, আমার সাথে প্রতারণা কেন করলি? কেন আদ্রিয়ানা সেজে আমার মন নিয়ে খেললি বল? যারার নিঃশ্বাস আটকে আসে, চোখগুলো বড় বড় করে হয়ে গেছে। জাবিরের চোখে রাগ আর প্রতিশোধের আগুন, যা দেখে যারার হৃদয় যেন থমকে গেছে। জাবির যারার গলা আরও জোরে চেপে ধরে। যারার অবস্থা আরও খারাপ হয়ে যায়। যারার শরীর নিস্তেজ হয়ে আসে। তা দেখে জাবির যারার গলা ছেড়ে দেয়। যারা বড় বড় করে নিঃশ্বাস নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আমি জানি আমি আপনার মন নিয়ে খেলা করেছি, আপনার মন ভেঙে দিয়েছি, তারপরও বলছি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। জাবিরের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। জাবিরের মন নিয়ে খেলার শাস্তি তোকে পেতেই হবে। জাবির কথাটা বলে শেষ করতে না করতেই জাবিরের চোখে পড়ে যারার হাতের উপর। জাবির যারার বুড়ো আঙ্গুলটা ধরে বলে, এই হাত আর এই আঙ্গুল দিয়েই তো মেসেজ টাইপ করতি তাই না? যারা ভয় ভয় চোখ নিয়ে জাবিরের দিকে তাকায়। যদি তোর এই আঙ্গুল দুইটা কেটে দেই তাহলে কেমন হয়? না না প্লিজ এমন করবেন না। বাকিটুকু উচ্চারণ করতে পারে না যারা, কারণ তার আগেই যারার চোখ পড়ে জাবিরের হাতের উপর। জাবিরের হাতে ধারালো একটা ছুরি। যারা কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ এমন করবেন না। আমি মানছি আমি অনেক বড় অপরাধ করেছি। আপনার সাথে এমনটা করা আমার ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। জাবির আগেও বলছি এখনও বলছি, জাবিরের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এই কথা বলে জাবির যারা ডান হাতের বুড়ো আঙ্গুলটা কেটে ফেলে। আর যারা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। যারার হাত থেকে গড়িয়ে পড়ছে লাল রক্ত। কষ্ট হচ্ছে কি? তোর আঙ্গুল কাটার পর তুই যতটা কষ্ট পাচ্ছিস তার থেকেও শতগুণ কষ্ট আমি প্রতিনিয়ত পাই। আশা করি উপলব্ধি করতে পারছিস আমি প্রতিনিয়ত ঠিক কতটা কষ্ট পাই। যারা কোনো কথা বলছে না, ব্যথায় কাঁকিয়ে উঠছে শুধু। জাবির নিজের হাতে থাকা যারার আঙ্গুলের দিকে এক পলক তাকিয়ে আঙ্গুলটা ছুঁড়ে মারে তার পোষা কুকুরের সামনে। জাবিরের পোষা কুকুরটা মুহূর্তের মধ্যে যারার আঙ্গুলটা খেয়ে ফেলে। অপরদিকে যারার দম বন্ধ হয়ে আসছে, চোখে অন্ধকার নেমে আসে। যারা বুঝতে পেরেছে যে যারার সময় শেষ। যারা কোনো রকমে জাবিরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে একটু পানি দিবেন প্লিজ? আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি দিন প্লিজ। জাবির উঠে দাঁড়ায়, রুমের ডান দিকে থাকা টেবিল থেকে পানির বোতল এনে যারার দিকে এগিয়ে দেয়। যারা জাবিরের দিকে তাকিয়ে হা করে। জাবির বোতল খুলে যারাকে পানি খাইয়ে দেয়। পানি খাওয়া শেষে যারা জাবিরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, ধন্যবাদ মিস্টার জাবির রায়হান চৌধুরী। জাবির হাতে থাকা পানির বোতলটা ছুঁড়ে মারে ফ্লোরে। যারার দিকে এক পলক তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, ঠিক তখনই যারা বলে ওঠে, 1 মিনিট মিস্টার জাবির রায়হান চৌধুরী, 1 মিনিট। জাবির যারার দিকে ঘুরে তাকায়, আপনাকে শেষবারের মতো একটা কথা বলতে চাই মিস্টার জাবির রায়হান চৌধুরী। কী কথা? প্রথমে আদ্রিয়ানা সেজে আপনার সাথে প্রেমের নাটক করলেও পরে কিন্তু আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। এতটুকু বলে থেমে যায় যারা। জাবিরের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করে, আপনার বন্ধুর ফোন থেকে প্রথম সেদিন আপনার ছবি দেখেছিলাম, সেই দিনই আপনার উপর আমি ক্রাশ খেয়ে যাই। তারপর আপনার সাথে কথা বলা শুরু হয়, আপনার প্রতি ভালো লাগা কাজ করে। ভালো লাগা থেকে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি আপনাকে ভালোবাসি মিস্টার জাবির রায়হান চৌধুরী, আমি আপনাকে অনেক ভালোবাসি। যারার মুখে ভালোবাসার কথা শুনে জাবিরের কেমন জানি বিরক্ত লাগে, তাই আর এক মুহূর্ত দেরি না করে পা বাড়ায় সামনের দিকে। জাবিরের যাওয়ার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে যারা। জাবির চোখের আড়াল হতেই যারার চোখে অন্ধকার নেমে আসে। এটা একটা মানুষের রুম না গরুর ঘর? এই রুমে একটা মানুষ থাকে না গরু থাকে? এত বড় ছেলে রুমের কি অবস্থা করে রেখেছে, রুমটাও গুছিয়ে রাখতে পারে না? জাবিরের মা জুবাইদা রহমান জাবিরকে বকা দিচ্ছে আর জাবিরের রুম গুছিয়ে দিচ্ছে। মিনিট পাঁচেকের মধ্যে জাবিরের রুম গোছানো হয়ে যায়। রুম গোছানো শেষে রুমে থাকা কাবাটের দিকে এগিয়ে যায় জুবাইদা।
কাবাটের দরজা খুলতেই কিছু জামাকাপড় ফ্লোরে পড়ে যায়। জোবাইদা বেগম আবারও জাবিরকে বকা দিতে দিতে ফ্লোর থেকে জামাকাপড়গুলো হাতে তুলে নেয়। হঠাৎ জোবাইদার চোখ পড়ে ফ্লোরে পড়ে থাকা কিছু ছবির উপর। জোবাইদা ছবিগুলো হাতে তুলে নেয়। একটা মেয়ের ছবি। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, একদমই পরীর মতো। মেয়েটার ছবির দিকে তাকিয়ে জোবাইদা হাসে, কারণ তার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটাকে তার ছেলের জাবির ভালোবাসে। মাশাআল্লাহ, মেয়েটা তো দেখতে খুব সুন্দর, আমার ছেলের পছন্দ আছে দেখা যায়। জোবাইদা জাবিরের সব জামাকাপড় গুছিয়ে কাবাটে রেখে দেয়। একটা ছবি নিজের কাছে রেখে বাকি ছবিগুলো জায়গা মতো রেখে দেয়। জোবাইদা ছবিটা নিয়ে পা বাড়ায় রুমের দিকে। রুমে গিয়ে দেখে জাবিরের বাবা রহিম অফিসের কিছু ফাইল চেক করছে। জোবাইদা রহিমের দিকে এগিয়ে যায়। রহিমের পাশে বসে রহিমকে উদ্দেশ্য করে বলে, সারাদিন অফিস নিয়ে পড়ে থাকবা নাকি অন্যদিকেও একটু দেখবা? কি বলতে চাও কি ক্লিয়ার করে বলো জোবাইদা। তোমার প্যাঁচানো কথা শোনার টাইম বা মুড কোনোটাই আমার নেই। এইভাবে কথা বলেন কেন? একটু সুন্দর করেও তো কথা বলতে পারেন। ওগো কি বলার জন্য এসেছেন বলে ফেলেন। জোবাইদা হাতে থাকা ছবিটা রহিমের দিকে এগিয়ে দিয়ে বলে, এই ছবিটা দেখো, জাবিরের রুম থেকে পেয়েছি। আমার মনে হয় জাবির মেয়েটাকে পছন্দ করে। আমি বলেছিলাম কি, জাবিরের তো বিয়ের বয়স হয়েছে, তুমি জাবিরের কাছ থেকে মেয়ের ঠিকানা নিয়ে মেয়ের বাবার সাথে কথা বলো। রহিম ছবিটা দেখে বলে, ঠিক বলেছ, ছেলের বিয়ের বয়স হয়েছে, জাবির আজকে বাসায় আসুক, তারপর ওর সাথে কথা বলবো। কথা বলে বিয়ের ব্যবস্থা করে ফেলো। খুব শীঘ্রই করব। এই কথা বলে রহিম হাসে। রহিমের সাথে জোবাইদাও হাসে। হঠাৎ জোবাইদার মনে পড়ে জাহিরের কথা। আমার একজনের কথা বলে যাচ্ছি না, আমাদের কিন্তু আরও একটা ছেলে আছে, ওরও কিন্তু বিয়ের বয়স হয়েছে, তাছাড়া ও জাবিরের বড়। জাহিরের আগে জাবিরের বিয়ে দেওয়া উচিত। বিয়ে দেওয়াটা ভালো দেখায় না। আগে জাহিরের সাথে কথা বলে জহিরকে বিয়েতে রাজি করাও, তারপর দুই ভাইকে একসাথে বিয়ে দেব। আমাদের ছেলে তো আমাদেরকে দেখতে পারে না, আমাদেরকে দেখলেই ওর মাথায় আগুন ধরে যায়। ওর সাথে কিভাবে কথা বলবা বলো? তুমি ওর সাথে কথা বলার চেষ্টা করো, করেনি, এই জন্যই তো ওর আমাদের মধ্যে এই দূরত্ব বাড়ছে। তাহলে কি করব? ওর সাথে কথা বলার চেষ্টা করো। দেখো, ওর মধ্যে থাকা রাগ আর অভিমানটা দূর করতে হবে। আমাদেরকে ওর সাথে কথা বলতে হবে, ওর মধ্যে থাকা ভুল ধারণাটা দূর করতে হবে। ওকে বোঝাতে হবে আমরা ওকে ভালোবাসি। কিন্তু কিভাবে? কালকে আমরা দুজন ওর সাথে দেখা করতে যাব। ও কি আমাদের সাথে কথা বলবে? বলবে, বলবে। ঠিক আছে, তাহলে কালকেই ওর সাথে দেখা করতে যাব। জোবাইদা হাসে আর বলে, ঠিক আছে তাহলে এটাই কথা থাকলো। তুমি কাজ করো, আমি রান্নাঘরে গেলাম। এই কথা বলে জোবাইদা রান্নাঘরে চলে যায় আর রহিম কাজে মন দেয়। সন্ধ্যা 7টা 30 মিনিট। জাবির এইমাত্র বাসার সামনে এসে পৌঁছেছে, কিন্তু চোখে মুখে এখনও রাগের চাপ স্পষ্ট। যারাকে এত টর্চার করার পরও তার রাগ একটুও কমেনি। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যায় জাবির। বাড়ির কলিং বেল চাপতে দরজা খুলে দেয় জোবাইদা। জাবির এক পলক মায়ের দিকে তাকিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে ঠিক তখনই জাবিরের বাবা রহিম বলে ওঠে, জাবির ফ্রেশ হয়ে নিচে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। সরি বাবা, বর্তমানে কোনো কথা শোনার মুড আমার নেই। মুড না থাকলেও শুনতে হবে, কারণ কথাটা তোর। আর বাকিটুকু উচ্চারণ করতে পারে না রহিম। তার আগেই জাবির বলে ওঠে, আপাতত মুড ভালো নেই, মুড ভালো হলেই তোমার কথা শোনার জন্য আমি নিচে আসব। এই কথা বলে জাবির রুমে চলে যায়। রুমে গিয়ে পরনে থাকা ব্লেজারটা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। বারান্দা থেকে টাওয়াল নিয়ে এসে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। কাবাট থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নেয়। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বারান্দায় গিয়ে দাঁড়ায় জাবির। জাবির বারান্দায় দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। সে আদ্রিয়ানের কথা ভাবছে, তার হৃদয় ভেঙে যাচ্ছে। বারান্দায় থাকা ইজি চেয়ারে ধপ করে বসে পড়ে জাবির। চোয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই জাবিরের চোখে ভেসে ওঠে আদনান আর আদ্রিয়ানার ঘনিষ্ঠ মুহূর্ত। আদ্রিয়ানার পাশে আদনানকে মেনে নিতে পারছে না জাবির। জাবিরের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তবে মুহূর্তে সে অশ্রু মুছে ফেলল। সে নিজেকে শক্ত করার চেষ্টা করলো, কিন্তু তার মনটা ভেঙে যাচ্ছে। রাত 10টা। জ্যোৎস্না ভরা রাতে সুইমিং পুলে পা ভিজিয়ে রেখে বসে আছে একজোড়া কপোত-কপোতি। জ্যোৎস্নার আলোয় সুইমিং পুলের পানি যেন চকচক করছে। আদনান আর আদ্রিয়ানা পাশাপাশি বসে আছে। তাদের পা পানিতে ভিজছে। আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে আছে আর আদ্রিয়ানা তার চোখে চোখ রেখেছে। আদনান বলল, আদ্রিয়ানা, এই রাতটা কতটা সুন্দর জানো? আদ্রিয়ানা হাসলো, সুন্দর, কিন্তু আপনার সাথে থাকলে সব কিছুই সুন্দর লাগে। আদনান আদ্রিয়ানার হাত ধরে বলল, আদ্রিয়ানা আমার ঘরওয়ালি, কৈতরীর মা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, তুমি আমার জ্যোৎস্না রাত, আমার স্বপ্নের সত্যি। আদ্রিয়ানা আদনানের দিকে ঝুঁকে আদনানের বুকে মাথা রাখলো। আদনান আদ্রিয়ানাকে নিজের বুকে আগলে নিল। আদ্রিয়ানা আদনানের বুকে মাথা রেখে তার হার্টবিট শুনতে পাচ্ছিল। আদ্রিয়ানা আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে তার হার্টবিট শুনতে লাগলো। আর আদনান আদ্রিয়ানার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আদ্রিয়ানা আদনানের হৃদয়ের ধ্বনি শুনছিল। আদ্রিয়ানার মনে হচ্ছিল আদনানের হৃদয় তার নাম বলছে, আর সে তার ভালোবাসায় হারিয়ে যাচ্ছে। সুইমিং পুলের পানিতে জ্যোৎস্নার আলো পড়ে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। আদনান আর আদ্রিয়ানা সেই মায়ায় হারিয়ে গেছে। তার দুজন একে অপরের সাথে এক হয়ে গেছে আর তাদের ভালোবাসা হয়েছে অসীম। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। আদনান আদ্রিয়ানাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। মিনিট দুয়েকের মধ্যে রুমে পৌঁছে যায়। বেডের দিকে এগিয়ে গিয়ে আদ্রিয়ানাকে বেডের উপর শুইয়ে দেয়। আদ্রিয়ানা আদনানের গলা জড়িয়ে ধরে আদনানকে নিজের একদমই কাছে টেনে নিয়ে আদনানের ঠোঁটে আলতো করে একটা চুমু খায়। আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিয়ে বলে, বউজান, চুমুটা আরেকটু গভীরভাবে দেওয়া যেত না?
আপনাকে গভীরভাবে চুমু দিতে নিজের উপর বিপদ ডেকে আনতে চাই না, বিপদ অলরেডি চলে এসেছে বউ। দেখুন মিস্টার দুষ্টু পান্ডা, আমার এখন কিছু করার মুড নেই। এমন করো না বউ, একটু গভীরভাবে আদর করতে দাও না প্লিজ। আদ্রিয়ানা কিছুক্ষণ চুপ করে থাকে, বলে আচ্ছা ঠিক আছে, তবে একটু কি? বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা। তার আগেই আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 5 পর ঠোঁট ছেড়ে দিয়ে পরনে থাকা টি-শার্টটা খুলে ফেলে। আদ্রিয়ানার গলা থেকে ওড়না সরিয়ে আদ্রিয়ানার গলায় মুখ বসিয়ে দেয় আদনান। আদ্রিয়ানা কেঁপে উঠে আদনানের গলা জড়িয়ে ধরে। আদনান উত্তেজিত হয়ে নিজের কাজ কন্টিনিউ করতে থাকে। ঘণ্টাখানেক পর আদ্রিয়ানা বলে ওঠে, দুষ্টু পান্ডা এবার থামেন, আপনি বলছেন একটু আদর করবেন। বউ এই মুহূর্তে থামা সম্ভব নয়। মিস্টার পান্ডা আস্তে করেন, আস্তে আদর আমার কাছ থেকে আশা করা বোকামি, বুঝতে পারছেন বউজান? এই কথা বলে আবারও নিজের কাজ কন্টিনিউ করতে থাকে আদনান। ঘণ্টাখানেক পর আদনান বলে, বেবি শক্ত করে আমার গলা জড়িয়ে ধরো। কেন? মেন পয়েন্ট খোলা শুরু করব এখন, তাড়াতাড়ি গলা জড়িয়ে ধরো। আদ্রিয়ানা ভয়ে ভয়ে আদনানের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। আদনান নিজের ঠোঁট দুটো দিয়ে আদ্রিয়ানের ঠোঁট দুটো চেপে ধরে। তারপর আদনান কাজ কন্টিনিউ করে। আদ্রিয়ানার পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। আদনান নিজের ঠোঁট দিয়ে আদ্রিয়ানার ঠোঁট চেপে ধরে রাখায় আদ্রিয়ান আওয়াজ করতে পারে না, কিন্তু আদ্রিয়ানের চোখ থেকে বোঝা যাচ্ছে সে কষ্ট পাচ্ছে। বাকিটুকু ইতিহাস। ইতিহাস জানার ইচ্ছে থাকলে বিয়ে করে ফেলো। রাত 1টা, ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জাবির, সাথে আছে তার দুঃখের সঙ্গে গিটার। হঠাৎ করে কানে চেপে ধরে ফ্লোরে বসে পড়ে জাবির। জাবিরের কানে শুধু জারার বলা শেষ কথাটা বাজছে, আমি আপনাকে ভালোবাসি মিস্টার জাবির রায়হান চৌধুরী, আমি আপনাকে অনেক ভালোবাসি। জাবির কান চেপে ধরে ফ্লোরে বসে আছে। জারার বলা কথাটা কানে বেজে উঠতে জাবিরের অস্থির লাগতে শুরু করে। হঠাৎ জাবিরের মনে পড়ে জারার কথা। জাবির ছুটে যায় জারার উদ্দেশ্যে। আধ ঘন্টার মধ্যেই জাবির পৌঁছে যায় পাহাড়ে থাকা সেই বাংলোর সামনে। গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে যায় বাংলোর দিকে। মিনিট 2-এর মধ্যে পৌঁছে যায় সেই রুমে, যে রুমে জারাকে রাখা হয়েছে। জাবির জারার দিকে এগিয়ে যায়, জারার দিকে এক পলক তাকিয়ে হাতের থুড়ি বাজিয়ে বলে, ওই শোন। জারার কোনো রেসপন্স নেই। আবারও বলে, ওই হ্যালো, কথা বলছিস না কেন, মরে গেছিস নাকি? এই কথা বলে জারার মাথাটা নাড়া দেয় জাবির। তারপরও জারার কোনো রেসপন্স পায় না। জাবির এবার জারার থুতনি ধরে জারার মাথাটা উপরে তোলে। জারা চোখ বন্ধ করে রেখেছে, জারার শরীর ঠান্ডা হয়ে আছে দেখে জাবির জারার পাশ চেক করে। পাশ চেক করেই জাবির 2 পা পিছিয়ে যায়, কারণ জারার পাশ চলছে না। যারা 4 দিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে যারা। জাবির জারার মৃত শরীরের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে রাগের চাপ স্পষ্ট। জাবির তো এত তাড়াতাড়ি জারাকে মারতে চায়নি। জাবির প্রতিনিয়ত যথেষ্ট কষ্ট পায়, ঠিক ততটা কষ্ট দিয়ে জারাকে মারতে চেয়েছিল। জাবির পকেট থেকে ফোনটা বের করে সামিরের নাম্বার ডায়াল করে কল দেয় সামিরকে। রিং পড়ার সাথে সাথে রিসিভ হয়ে যায়। কল রিসিভ হতে জাবির বলে, যত দ্রুত সম্ভব বাংলো বাড়িতে আয়। এতটুকু বলে জাবির ফোন কেটে দেয়। আধ ঘন্টার মধ্যে বাংলো বাড়িতে এসে হাজির হয় সামির। সামিরকে দেখে জাবির বলে, এসে গেছিস? কিন্তু কি হয়েছে? শাস্তি দিতে গিয়ে জারাকে মেরে ফেলেছি। কি? কি না জি, বিশ্বাস না হলে ওর পাশ চেক করে দেখ। সামির জারার পাশ চেক করে দেখে যারা সত্যি সত্যি মারা গেছে। সামির জাবিরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই জাবির বলে ওঠে, এই লাশটাকে পুঁতে ফেলতে হবে। 2 জন গার্ডকে খবর দে। পুঁতে ফেলবি মানে? ও কি নির্মলভাবে মেরে ফেলেছিস? পুঁতে ফেলবি তো কি করব? ইসলামী শরীয়তে মোতাবেক ওর দাফন কাফনের ব্যবস্থা করাটা উত্তম হবে। তাহলে ওর দাফন কাফনের ব্যবস্থা কর। এই কথা বলে জাবির চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও আবার থেমে যায়। সামিরের দিকে তাকিয়ে বলে, যারার মৃত্যুর খবর যেন একটা কাকপক্ষীও টের না পায়। যদি পায় তাহলে তোর সাথে কি হবে তা তুই খুব ভালো করেই জানিস। এই কথা বলে জাবির চলে যায়। স্বামীর পকেট থেকে ফোন বের করে কিছু মহিলা গার্ড আর পুরুষ গার্ডকে খবর দেয়। আধা ঘন্টার মধ্যে সবাই এসে হাজির হয়। মহিলা গার্ডগুলো যারাকে গোসল করিয়ে কাফনের কাপড় সাজিয়ে দেয়। সমীরের নির্দেশ ছেড়ে গার্ডগুলো যারাকে কবরস্থানে নিয়ে যায়। জায়নামাজ পড়ে যারাকে কবর দেওয়া হয়। বিদায় যারা, ওপারে ভালো থেকো। সকাল 10টা, আদনানের ডাকে আদ্রিয়ানার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করে আদনানের বুকে। মাথাটা একটু উপরে তুলে আদনানের মুখের দিকে তাকায় আদ্রিয়ানা। লজ্জা মিশ্রিত একটা হাসি দিয়ে আবার আদনানের বুকে মাথা রাখে। আদনানকে জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। বউজান, সকাল 10টা বাজে, উঠবেন না? আদ্রিয়ানা চোখ বন্ধ রেখেই বলে, আর কিছুক্ষণ এইভাবে ঘুমাই না, তারপর উঠবো। আচ্ছা ঠিক আছে বউজান, আপনি ঘুমান তাহলে। এই কথা বলে আদনান আদ্রিয়ানার মাথায় একটা চুমু খায়। আদ্রিয়ানাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আদনান আবারও ঘুমিয়ে পড়ে। আদনানের বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক করে রহিম চৌধুরীর পার্সোনাল ড্রাইভার। রহিম আর জোবাইদা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চারদিকে তাকিয়ে দেখে শুধু জঙ্গল আর জঙ্গল। তাদের হৃদয় ভয়ে কেঁপে উঠল। তারা জানতো না এমন একটা বিপজ্জনক জায়গায় আদনান থাকে। জঙ্গলের গাছগুলো তাদের দিকে তাকিয়ে আছে যেন তারা কোনো অপরাধী। পাখিরা ডাকছে আর তাদের ডাকে মনে হচ্ছে যেন তারা কোনো বিপদের সতর্কবার্তা দিচ্ছে। জঙ্গলের মাটিতে পাথর উপর পা বাড়ার শব্দ হচ্ছে, যেন কেউ তাদের কিছু পিছু নিচ্ছে। তারা শুনতে পাচ্ছিল জঙ্গলের গভীর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, যেন কেউ তাদের দিকে আসছে। তাদের হৃদয়ে দ্রুত গতিতে পিটছে। রহিম আর জোবাইদা দুইজনে বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়ির কলিং বেল চাপায়। মিনিট 2-এর মধ্যে একটা সার্ফ দরজা খুলে দেয়। আপনাদেরকে তো ঠিক চিনলাম না। রহিম কিছু বলতে যাবে, তার আগেই জোবাইদা বলে ফেলে, তুমি না চিনলেও তোমার স্যার আমাদেরকে চেনে।
ও আচ্ছা, আপনারা স্যারের কে হন? ওর বাবা-মা। ও আচ্ছা, আপনারা ভিতরে আসুন। রহিম আর জুবাইদা বাড়ির ভিতরে প্রবেশ করে। সার্ফটা বাড়ির মেন দরজা বন্ধ করে ওদের পিছু পিছু আসে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। রহিম আর জুবাইদা ডাইনিং রুম থেকে সোফায় বসে জুবাইদা সার্ফটার দিকে তাকিয়ে বলে, তোমাদের স্যার কি বাসায় নেই? আছে, তবে স্যার এখনো ঘুমাচ্ছে। কি বলো? 10:30 বাজে আর জহির এখনো ঘুমাচ্ছে? ওর শরীর ঠিক আছে তো? ওর রুমটা কোন দিকে আমাকে বলো। 2 তলায় থাকা একদমই ডান পাশের রুমটায় স্যার থাকেন। আচ্ছা ঠিক আছে। জুবাইদা উঠে দাঁড়ায়, পা বাড়ায় জহিরের রুমের দিকে। 2 সিঁড়ি বেয়ে উপরে উঠতে জুবাইদার চোখ পড়ে জহির আর আদ্রিয়ানার উপর। জুবাইদা জহির দেখে খুশি হলেও আদ্রিয়ানাকে দেখে বেশ অবাক হয়। আদ্রিয়ানাকে দেখে অবাকের দ্বিগুণ পর্যায়ে যায় জুবাইদা। অবাক দৃষ্টিতে আদ্রিয়ানার দিকে তাকিয়ে থাকে জুবাইদা। অপরদিকে রহিম আর জুবাইদাকে দেখে আদনানের মাথায় রক্ত উঠে যায়। রাগে চোয়াল শক্ত হয়ে যায় আদনানের। রাগে আদনানের পুরো ফেস লাল হয়ে গেছে। জুবাইদা এখনো আদ্রিয়ানার দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ানার দিকে তাকিয়ে জুবাইদা মনে মনে বলতে থাকে, এটাই তো সেই মেয়েটা, যে মেয়েটার ছবি আমি জাবিরের কাবাটে পেয়েছিলাম। কিন্তু এই মেয়েটা জাহিরের বাড়িতে জাহিরের সাথে কি করছে? আদনানের হুংকারে জুবাইদার বাস্তবে ফিরে, কি সমস্যা? তোমাদের কি চাই? তোমরা এখানে কেন এসেছো? জুবাইদা আদনানের দিকে তাকিয়ে বলে, জাহির বাবা, আমার রেগে যাস না, শান্ত হ, আমি তোকে সবটা বলছি। কি বলবেন আপনি? আপনার এইসব ন্যাকা মার্কা কথা আমি শুনতে চাই না। জুবাইদা এবার আদনানের হাত ধরে বলে, একটা বার আমাদের কথা শুন বাবা। রহিম চৌধুরী এগিয়ে এসে আদনানের আরেক হাত ধরে বলে, জহির বাবা, একটা বার আমাদের কথা শুন, দেখবি সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। আদনান এক ঝটকায় রহিম আর জুবাইদার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ওদেরকে পাশ কাটিয়ে নিচে নেমে যায়। ডাইনিং রুমে থাকা সোফায় গিয়ে বসে আদনান। রহিম আর জুবাইদা আদনানের দিকে এগিয়ে যায়। জহির, আজকে আমাদের কথা তোকে শুনতেই হবে। যদি না শুনি? বললাম তো তোকে শুনতে হবে। যদি না শুনিস তাহলে তাহলে কি মিসেস চৌধুরী, আমি তোর বাড়িতে নিজেকে শেষ করে দেব। অল দ্য বেস্ট। আপনাকে আমি আরও হেল্প করতে পারি। আমার কাছে অনেক ধরনের অস্ত্র আছে। আমি সব অস্ত্র এনে আপনাকে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নিয়ে নিজেকে শেষ করে দিন। আমি যদি নিজেকে শেষ করে দিই তাহলে কি তুই বিশ্বাস করবি আমি যে নির্দোষ? আগে তো নিজেকে শেষ করেন। ঠিক আছে, তুই অস্ত্র নিয়ে আয়। আজ আমি প্রমাণ করে দিব যে আমি নির্দোষ। আদনান কিছু বলতে যাবে, তার আগে আদ্রিয়ানা বলে ওঠে, মিস্টার পান্ডা, এসব কী হচ্ছে? উনি আপনাকে কিছু বলতে চাচ্ছে। আপনি ওনার কথা না শুনে নিজের মতো বকবক কেন করছেন? উনি কি বলতে চাইছে সেটা চুপচাপ শুনুন না। আদনান কিছুক্ষণ চুপ করে থাকে, বলে, ঠিক আছে, কি বলতে চান বলেন, তবে শর্টকাট বলবেন। জোবায়দা এবার বলতে শুরু করে, জাহির, তোর ধারণা যে আমি তোর মাকে মেরে ফেলেছি, কিন্তু এটা সত্যি না। জোবায়দার কথা শুনে আদনান রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে আদ্রিয়ানা আদনানের হাত চেপে ধরে। আদনান আদ্রিয়ানার দিকে তাকায়। আদ্রিয়ানা চোখ দিয়ে ইশারা করে আদনানকে শান্তি থাকতে বলে। জোবায়দা আদনানের দিকে একটা ফাইল এগিয়ে দেয়। এই রিপোর্টগুলো দেখলে তুই ক্লিয়ার হয়ে যাবি। আদনান জোবায়দার হাত থেকে ফাইলটা নেয়। ফাইলের ভিতরে থাকা রিপোর্টগুলো বের করে দেখতে থাকে। রিপোর্টগুলো দেখে বেশ অবাক হয় আদনান। আদনানকে অবাক হতে দেখে জোবাইদা বলে, অবাক হচ্ছিস? এখন তো তুই ক্লিয়ার যে তোর মাকে আমি মারিনি। তোর মা জাহানারা ক্যান্সারে মারা গেছেন। যখন তোর 1 বছর বয়স তখন জাহানারার ক্যান্সার ধরা পড়ে। আমরা হসপিটালে আমি জাহানারার চিকিৎসা করছি। তার চেয়েও বড় কথা হচ্ছে, তোর মা জাহানারা আমার বান্ধবী ছিল, খুব কাছের বান্ধবী। নিজের কাছের বান্ধবীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। তোর বাবাকে বলে জাহানারাকে দেশের বাইরে নিয়ে গেছে উন্নত চিকিৎসার জন্য। তারপর বাঁচাতে পারিনি। এতটুকু বলে থেমে যায় জাবায়দা। কয়েকটা নিঃশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করে, তোর যখন 2 বছর বয়স তখন জাহানারা বিদায় নেয় এই পৃথিবী ছেড়ে। মৃত্যুর আগে তোকে আমার হাতে তুলে দিয়ে যায়। আমি যেন তোকে দেখে রাখি, নিজের সন্তানের মতো যেন মানুষ করি, আর তার সংসারটাকে আগলে রাখি। আমি জাহানারাকে কথা দিয়েছিলাম, জাহানারাকে দেওয়া কথা রাখতে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোর বাবাকে বিয়ে করেছিলাম। জাহানারা আর তোর কথা ভেবে তোর বাবাও আমাকে মেনে নিয়েছিল। এমনকি তুইও আমাকে আম্মু বলে ডাকতি। তোর যখন 4 বছর বয়স তখন জাবিরের জন্ম হয়। জাবিরের জন্মের পরও সব কিছু ঠিক ছিল। তোর বয়স যখন 10 বছর তখন তোর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। তুই একা থাকতে পছন্দ করতি, কারোর সাথে কথা বলতি না, এমনকি জাবিরের সাথেও না। একটা সময় নিজেকে সবার থেকে আলাদা করে নিলি। তোর সাথে কথা বলতে গেলে তুই রেগে যেতি। তোর রাগের তাপমাত্রা ছিল অনেক, তাই আমি আর তোর বাবা তোর থেকে একটু দূরে সরে এসেছিলাম। আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলের কারণে তোর চোখে আজ আমরা ঘৃণার পাত্র। জাহির, আমাদের উপর আর রাগ করে থাকিস না বাবা। তুই বিশ্বাস কর, আমি আর তোর বাবা তোকে অনেক ভালোবাসি। জোবায়দার চোখে জল এসে গেল। তিনি আদনানের দিকে তাকিয়ে আবারও বললেন, জাহির, তুই আমাদের উপর আর রাগ করে থাকিস না বাবা। আমরা তোকে খুব ভালোবাসি। তোর মা জাহানারা আমাকে তোর দায়িত্ব দিয়ে গেছে। সেই দায়িত্ব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করতে চাই। আদনানের চোখেও পানি চলে এসেছে। সে জোবায়দার দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি না কিভাবে ক্ষমা চাইবো। আমি ভুল করেছি। আমি আপনাদের উপর রাগ করেছিলাম। বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদনান। মাফিয়া কিং জাহির আদনান চৌধুরীও কান্নায় ভেঙে পড়ে। জোবায়দা আদনানের হাত ধরে বললেন, জাহির, তুই ক্ষমা চাস না বাবা। আমরা তোকে ক্ষমা করে দিয়েছি। তুই আমাদের কাছে ফিরে আয় বাবা। আমরা তোকে ছেড়ে থাকতে পারবো না।
আদনান জোবায়দাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। রহিম চৌধুরীও এগিয়ে এসে আদনানকে জড়িয়ে ধরলেন। আদ্রিয়ানা এই দৃশ্য দেখে চোখ মুছল। জোবায়দা আদনানের মাথায় হাত বুলিয়ে দিলেন। আদনান চোখ বন্ধ করে মায়ের ভালোবাসা অনুভব করলো। জাহির, আমাকে আরেকবার মা বলে ডাকবি? ডাক না বাবা আরেকবার মা বলে। জাহির জোবায়দাকে জড়িয়ে ধরে দেখেই মা বলে ডাক দেয়। জাহিরের মুখে এত বছর পর মা ডাক শুনে জোবায়দা কান্না করে দেয়। রহিম জাহির আর জোবায়দাকে সান্ত্বনা দেয়। জাহির জোবায়দাকে ছেড়ে রহিম চৌধুরীকে জড়িয়ে ধরল। রহিম চৌধুরীও তার ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তাদের দুজনের চোখে আনন্দের অশ্রু। আদনান আদ্রিয়ানাকে দেখিয়ে দিয়ে বলে, আব্বু আম্মু, এই হচ্ছে আদ্রিয়ানা, আমার একমাত্র বউ। আর বউজান, এনারা হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি, সালাম করুন। আদ্রিয়ানা মুচকি হেসে রহিম আর জোবায়দাকে সালাম দেয়। দুজনে সালামের উত্তর দেয়। জোবায়দা বসা থেকে উঠে আদ্রিয়ানার দিকে এগিয়ে যায়। আদ্রিয়ানার থুতনি ধরে আদ্রিয়ানার মুখটা একটু উপরে তুলে বলে, মাশাআল্লাহ, আমার ছেলের বউ তো দেখছি ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর। জোবায়দার মুখে এমন কথা শুনে আদ্রিয়ানা মুচকি হাসে। শোন জহির বউ, আমার অনেক পছন্দ হয়েছে। জাহির হাসে। জোবায়দা আর রহিম মিলে আদনান আর আদ্রিয়ানার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে দুপুর হয়ে যায়। খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। বিকেলের দিকে রহিম আর জোবায়দা বাসায় চলে যায়। নিজেদের সাথে আদনান আর আদ্রিয়ানাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আদনান যায়নি। সে বলেছে কিছুদিন পর একেবারের জন্য এখানে থেকে চলে যাবে। সন্ধ্যা 7টা, হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে বসে আছে জাবির আর সামির। তাদের দুজনেই সামনেই কফি। জাবির নিজের কফিটা হাতে নিয়ে চুমুক দেয়। জাবিরের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব। জাবির যে একটা মানুষকে খুন করেছে তা জাবিরকে দেখে বোঝা যাচ্ছে না। খুন করেও বিন্দাস আছে জাবির, সামান্য অনুশোচনাটুকু নেই তার মধ্যে। স্বামীর জাবিরের দিকে তাকিয়ে বলে, মানুষ খুন করে এসে যে এত রিল্যাক্সে বসে কফি খেতে পারে তা তোকে না দেখলে জানতাম না। আমি যে খুন করেছি এটা কে কে জানে? আমি, তুই আর উপরওয়ালা। আর বাইরে কি কেউ জানে? না। তাহলে চিন্তার কি আছে? রিল্যাক্স কর। আচ্ছা, যারা তো অন্তরে মন থেকে ভালোবেসেছিল, তুই কি পারতি না যারার করা ভুলটাকে মাফ করে দিয়ে যারাকে ভালো? বাকিটুকু উচ্চারণ করতে পারে না স্বামী। তার আগে জাবির বলে ওঠে, না, পারতাম না। কারণ আদ্রিয়ানা ছাড়া পৃথিবীর আর কোনো মেয়ের প্রতি আমার ভালো লাগা ভালোবাসা কাজ করে না। কিন্তু আদ্রিয়ানা তো তোকে ভালোবাসে না, আমি তো বাসি। তুই একা বাসলে তো আর হবে না, আমি একা বাসলেও অনেক কিছুই হবে। অনেক কিছু কি হবে সেটা সময় হলেই দেখতে পাবি। এই কথা বলে কফির মগে তৃতীয় চুমুক দেয় জাবির। হঠাৎ জাবিরের কানে ভেসে আসে একটা মেয়ের কণ্ঠ। হেই, হাউ আর ইউ? জাবির মেয়েটার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। তা দেখে মেয়েটা আবার বলে, আমাকে চিনতে পারছেন না? আমি তুবা। আমেরিকা থেকে ফেরার সময় বাকিটুকু উচ্চারণ করতে পারে না তুবা। তার আগেই জাবির বলে ওঠে, আপনি তুবা হন বা টোবা হন, সেটা আমার দেখার বিষয় না। এখানে কেন এসেছেন সেটা বলুন। শপিং করতে এসেছিলাম। শপিং করার শেষে এখানে কফি খেতে। স্টপ, অনেক বলে ফেলেছেন, আর বলা লাগবে না। তা মিস ডোবা, আমি কি আপনার কাছে ডোবার রচনা শুনতে চেয়েছি? আমি বলেছি আপনি আমার কাছে কেন এসেছেন। আপনি বোঝেন না কেন এসেছি? আজব, না বললে কিভাবে বুঝবো? আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। এই কথা বলে উঠে দাঁড়ায় জাবির। তুবার দিকে এক পলক তাকিয়ে চলে যায়। পিছন থেকে তুবা বলতে থাকে, আরে চলে যাচ্ছেন কেন? হ্যালো মিস্টার, হ্যালো। তুবার কথা মনে হয় জাবিরের কান পর্যন্ত পৌঁছায়নি। সেই কফির বিল পেমেন্ট করে চলে যায়। তুবা হতাশ হয়ে পাশে থাকা চেয়ারে বসে পড়ে। তুবার এই অবস্থা দেখে স্বামীর তুবার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে দাঁড়ায়। স্বামীর চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, ঠিক তখনই তুবা বলে ওঠে, এই, আপনি কোথায় যাচ্ছেন? আপনি একটু বসুন না, আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে হবে। প্লিজ বসুন না। স্বামীর বসে তুবার দিকে তাকিয়ে বলে, জি বলুন, কি ইনফরমেশন চান? এই জাবির রায়হান চৌধুরীর ব্যাপারে ইনফরমেশন চাই। তো বলুন। এই ব্যাটা এত অ্যাটিটিউড নিয়ে থাকে কেন? আচ্ছা, ও কি সব মেয়ের সাথে এইভাবে কথা বলে? ও সব মেয়ের সাথেই এইভাবে কথা বলে। আই লাইক ইট। বাই দ্য ওয়ে, ওনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? সরি, পারমিশন ছাড়া কাউকে ফোন নাম্বার দেওয়াটা এক ধরনের অপরাধ। আরে দেন না, এমন করেন কেন? প্লিজ ওর নাম্বারটা দেন। আচ্ছা ঠিক আছে, নাম্বার নেন। অনেক অনেক ধন্যবাদ। তুবা চলে যায়। স্বামীর তুবার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। স্বামীরের চোখে তুবার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকার মধ্যে একটা অদৃশ্য ব্যথা ছিল। স্বামীরের মনটা হঠাৎ করেই ভারী হয়ে গেল, যেন কোনো এক অজানা শূন্যতা তাকে ঘিরে ধরেছে। স্বামীর নিজেকে সামলালো। কয়টা বড় বড় নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, এটা কি করে সম্ভব? প্রথম দেখায় কেমনি কি? না, এটা হতে পারে না, এটা নিশ্চয়ই ভুল। তাছাড়া তুবা জাবিরকে পছন্দ করে। স্বামীর উঠে দাঁড়ায়, ক্যাব থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যা 7টা 30 মিনিট। আধ ঘন্টা ধরে শাড়ি পরার বৃথা চেষ্টা করে যাচ্ছে আদ্রিয়ানা। তবে কিছুতেই শাড়ি পরতে পারছে না। তাই বিরক্ত হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আদ্রিয়ানা। মিস্টার পান্ডা, এইসব বালের শাড়ি কিনে দেন কেন? আধ ঘন্টা ধরে পরার চেষ্টা করছি, তাও শাড়িটা পরতে পারছি না। বউজান, কাছে আসেন তো দেখি শাড়িটা আমি পরাতে পারি কি না। আদ্রিয়ানা আদনানের দিকে এগিয়ে যায়। আদনান আদ্রিয়ানার শাড়ির থেকে শাড়িটা খুলতে যাবে, ঠিক তখনই আদ্রিয়ানা শাড়িটাকে শরীরের থেকে চেপে ধরে বলে, দুষ্টু পান্ডা, আপনার মতলব কি বলেন তো? আপনি শাড়ি পরানোর বদলে শাড়ি খুলতে চাইছেন কেন? শাড়িটা না খুললে পরাবো কী করে? শাড়ি পরানোর জন্য তো শাড়িটা আগে খুলতে হবে। দুষ্টু পান্ডা, আপনি হাসছেন কেন? আপনার মতলব কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আপাতত মতলব ভালো আছে, তবে তুমি যদি তোমার পেটের বা পাশে থাকা তিলটা আর গলায় থাকা তিলটা এইভাবে দেখিয়ে রাখো, তাহলে কতক্ষণ
নিজেকে কন্ট্রোল করতে পারবো জানি না। আদ্রিয়ানা শাড়ি দিয়ে পেটের তিলটা ঢেকে নিয়ে বলে, দুষ্টু বান্ডা দুষ্টু কথা বাদ দেন আর আমাকে শাড়িটা পরিয়ে দেন। আদনান মুচকি হেসে আদ্রিয়ানাকে শাড়িটা পরিয়ে দিতে থাকে। মিনিট 10-এর মধ্যে শাড়িটা অলমোস্ট পরানো হয়ে যায়। আদনান শাড়ির কুচিগুলো করে আদ্রিয়ানার দিকে তাকিয়ে একটা দুষ্টু হেসে দিয়ে বলে, বৌজান শাড়িটা যেহেতু আমি পরিয়ে দিয়েছি সেহেতু কুচিগুলো আমি গুজে দেই। আপনার আর কষ্ট করে কুচি গুজে দেওয়া লাগবে না, আমি গুজে নিচ্ছি। আপনি শাড়ির কুচিগুলো ঠিক করে ধরেন। এই কথা বলে আদ্রিয়ানা শাড়ির কুচিগুলো গুজে নেয় আর আদনান হাঁটু গেড়ে বসে কুচিগুলো ঠিক করে দিতে থাকে। মিনিট 5-এর মধ্যে শাড়ির কুচিগুলো ঠিক করা হয়ে যায়। আদনান উঠে দাঁড়ায়। কৈতারির বাপ, এইবার আপনি রেডি হয়ে নেন। এই কথা বলে আদ্রিয়ানা মিররের সামনে গিয়ে দাঁড়ায়। হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, মাথায় ফুল, হাতে নীল চুড়ি পরে রেডি হয়ে নেয়। মিররের সামনে দাঁড়িয়ে আদ্রিয়ানা নিজেকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। আদনান পিছন থেকে এসে আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে আদ্রিয়ানার ঘাড়ে মুখ গুজে দেয়। দুষ্টু পান্ডা, আবার কি শুরু করে দিলেন? তাড়াতাড়ি রেডি হয়ে নেন না। আদনান আদ্রিয়ানাকে ছেড়ে দেয়। পরনে থাকা টি শার্টটা খুলে নীল রঙের একটা পাঞ্জাবি পরে নেয়, সাথে লোফার শুও পরে নেয়। মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয়। পছন্দের পারফিউম ক্লাইভ ক্রিশ্চিয়ান এম্পেরিয়াল মাজেস্ট্রি স্প্রে করে নিজেকে শেষবারের মতো মিররে দেখে নেয়। আদ্রিয়ানার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, চলেন বৌজান, এইবার যাওয়া যাক। আদ্রিয়ানা আদনানের হাতে হাত রেখে বলে, চলেন জামাইজান। আদনান আর আদ্রিয়ানা রুম থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে আদনানের পছন্দের মার্সিডিজ বেঞ্চ গাড়ির দিকে এগিয়ে যায় দুজনে। আদনান গাড়ির দরজা খুলে দিয়ে আদ্রিয়ানাকে উঠতে বলে। আদনানের কথা মতো আদ্রিয়ানা গাড়িতে উঠে বসে। আদনান গাড়ির দরজা লাগিয়ে দিয়ে নিজেও উঠে বসে। আদ্রিয়ানাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে নিজেও পরে নেয়। আদ্রিয়ানার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গাড়ি স্টার্ট দেয় আদনান। আদনান আর আদ্রিয়ানা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রের ধারে বসে আছে হাত ধরে। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে আর সমুদ্রের ঢেউগুলো তাদের পায়ে এসে আছড়ে পড়ছে। আদনান আদ্রিয়ানাকে আরও কাছে টেনে নিয়ে বলে, বৌজান তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সব কিছু বদলে গেছে। তোমাকে পেয়ে আমি এখন অনেক বেশি খুশি আর তোমার উপর অনেক বেশি সন্তুষ্ট। আদ্রিয়ানা আলতো করে হাসলো। আপনাকে পেয়ে আমিও অনেক খুশি। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার সব কিছু বদলে গেছে। আদনানকে নিজের বাহু ডোরে আগলে নিয়ে বলে, বৌজান আমি আপনাকে অনেক ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ। আপনাকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতো কষ্ট পেয়ে মরে যাব আপনার সাদা কালা পান্ডা। আদ্রিয়ানা শরীরে সব শক্তি দিয়ে আদনানকে জড়িয়ে ধরে বলে, কখনোই ছেড়ে যাব না মিস্টার পান্ডা। যদি যাওয়ারও হয় তাহলে আপনাকে আমার সাথে নিয়ে তারপর যাব। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যে আমার সাদা কালা পান্ডাকে ভীষণ ভালোবাসি। আদনান আদ্রিয়ানাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, বৌজান আপনাকে হারানোর ভয় তো আমার। যদি কখনো হারিয়ে যান তখন আমার কি হবে? আমি যে আপনাকে ছাড়া বাঁচতে পারবো না বৌজান। আদ্রিয়ানা আদনানের দুই গালে নিজের দুই হাত রেখে আদনানের চোখের দিকে তাকিয়ে বলে, আমি আপনার চোখে চোখ রেখে আপনাকে কথা দিচ্ছি আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। যদি যাওয়ারও হয় তাহলে আপনাকে সাথে নিয়ে তারপর যাব। এতটুকু বলেই আদনানের কপালে একটা চুমু খায় আদ্রিয়ানা। আকাশ থেকে চাঁদের দিকে তাকিয়ে বলে, হে চাঁদ তুমি সাক্ষী থেকো, আমি আমার জামাইজান থেকে ছেড়ে কোথাও যাব না। যদি যাওয়ার হয় তাহলে তাকে সাথে নিয়ে যাব। হে আকাশ, হে বাতাস তোমরাও সাক্ষী থেকো, আমার বউজান আমাকে ছেড়ে যাবে না বলেছে। যদি যাওয়ার হয় তাহলে আমাকে সাথে নিয়ে যাবে বলেছে। হে সাগর তুমিও সাক্ষী থেকো, আমি আমার জামাইজানকে কখনো ছেড়ে যাব না। আদনান আদ্রিয়ানকে আবারও জড়িয়ে ধরে আদনানকে জড়িয়ে ধরে। দুইজন দুইজনকে জড়িয়ে ধরলো। সমুদ্রের ঢেউগুলো তাদের পায়ে এসে আছড়ে পড়তে লাগলো। এই মুহূর্তটা তাদের কাছে খুব স্পেশাল একটা মুহূর্ত। রাত 1টা। ছাদের এক কোণে বসে আছে জাবির। জাবিরের চোখে একটা বিষণ্ণতা, সেই একটা গভীর চিন্তায় ডুবে আছে। সে ছাদে বসে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আর তার চোখগুলো যেন কোনো একটা অদৃশ্য বিন্দুতে আটকে আছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। জাবির ফোনটা হাতে নিয়ে দেখলো একটা অজানা নাম্বার। সে ভাবলো কে হতে পারে। জাবির ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে? অপর প্রান্ত থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে উঠল। আপনার বউ বলছিলাম স্যার। জাবিরের চোখগুলো বড় হয়ে গেল। বউ? কার বউ? কোথাকার বউ? কোন জন্মের বউ? আমি আপনার এই জন্মের বউ বলছিলাম। শালির ঘরের শালি, তুই আমার সাথে মশকরা করস? আমি আপনার সাথে মশকরা করতে যাব কেন? তাহলে এত রাতে ফোন দিয়েছিস কেন? জামাইকে তো রাতেই ফোন দিব তাই না? শালি সাওয়াল হেয়ালি না করে কি বলতে চাস বল, বলে ফেল। সত্যি বলবো? ড্রামা বাদ দিয়ে কি বলার জন্য কল দিয়েছিস তা বলে ফেল। বলছিলাম যে, থেমে গেলি কেন বল। আমি না আপনাকে ভালোবাসি। প্রথম যেদিন আপনাকে দেখি সেই দিনই আপনার প্রেমে পড়ে যাই। আমি আপনাকে ভালোবাসি মিস্টার জাবির রায়হান চৌধুরী। আই লাভ ইউ। এই ছাপড়ি মার্কা কথা বলার জন্য এত রাতে কল দিয়েছিস? আপনার কাছে এই ছাপড়ি মার্কা কথা হলেও আমার কাছে এটা ভালোবাসা, আমার আবেগ। আমি আপনাকে ভালোবাসি। আর বাকিটুকু উচ্চারণ করতে পারে না তুবা। তার আগেই জাবির ফোন কেটে দেয়। তুবা অবাক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে আবারও জাবিরের নাম্বারে কল দেয় তুবা, কিন্তু রিসিভ হয় না। পরপর জাবিরকে আরও 10টা কল দেয় তুবা, তাও কল রিসিভ হয় না। সকাল 10টা। জাবির মিটিংয়ে বসেছে।
কোম্পানির ডিল নিয়ে কথা বলা শুরু করতে যাবে, ঠিক তখনই জাবিরের ফোনটা বেজে ওঠে। জাবির ফোনটাতে হাত নিয়ে দেখে তুবা কল করেছে। জাবির বিরক্ত হয়ে তুবার নাম্বারটা ব্লক করে দেয়, ফোন অফ করে দিয়ে মিটিংয়ে মনোযোগ দেয়। 2 ঘন্টা মিটিং শেষ করে মিটিং রুম থেকে বের হতেই জাবিরের চোখ পড়ে তুবার উপর, যে কিনা 2 হাত ভাঁজ করে তার সামনে দাঁড়িয়ে আছে। কি সমস্যা আপনার? আমার নাম্বার ব্লক করেছেন কেন? তুমি এখানে কেন এসেছো? কি চাই? আপনাকে চাই মানে? মানে আপনাকে চাই মিস ডোবা। আই মিন নট ডোবা, আই অ্যাম তুবা। ও সরি। তা মিস ডোবা, আপনি যে নেশা করেছেন তা আপনি জানেন? প্রথম যে আমি ডোবা না তুবা, আর দ্বিতীয়ত আমি কোনো নেশা করিনি। তাহলে এখানে এসে মাতলামি করছেন কেন? আমার ভালোবাসাকে আপনার কাছে মাতলামি মনে হচ্ছে? একটা মেয়ে হয়ে আপনার পিছনে ছ্যাঁচড়ার মতো ঘুরছে, তা কি আপনি? বাকিটুকু উচ্চারণ করতে পারে না তুবা, তার আগেই জাবির বলে ওঠে, গেট আউট। গেট আউট অফ মাই অফিস রাইট নাও। যদি না যাও তাহলে না যাই তাহলে কি করবেন শুনি? সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কোনো ছেলে সিকিউরিটি যদি আমার গায়ে হাত দেয় তাহলে আপনার নামে আর কোম্পানির নামে নারী নির্যাতনের মামলা দিব। জাবির রায়হান চৌধুরীকে ভয় দেখাচ্ছ? হুম। জাবির রেগে যায়, জাবিরের চোখ দুটো লাল হয়ে যায়। তুবাকে কিছু বলতে যাবে তার আগে জাবিরের চোখ পড়ে তার বাবার উপর। বাবাকে দেখে হাতের মুঠো শক্ত করে নিজের রাগকে কন্ট্রোল করে নেয় জাবির। মিস ডোবা, আপনি এখন এখান থেকে যান। সন্ধ্যা 7টায় হিলভিউ পার্কে আপনার সাথে দেখা করব। সত্যি তো? হুম সত্যি। মনে থাকে যেন। মনে থাকবে। সন্ধ্যা 7টায় হিলভিউ পার্কে আপনার জন্য অপেক্ষা করব। যদি না আসেন তাহলে কিন্তু আমি আপনার বাসায়। বাকিটুকু উচ্চারণ করতে পারে না তুবা, তার আগে জাবির বলে ওঠে, আরে খালা বললাম তো সন্ধ্যা 7টায় দেখা করব। তারপর এত কথা বলছেন কেন? আপনার কথা আমার বিশ্বাস হয় না। একবার বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে। তুবা চলে যায় আর জাবির নিজের কেবিনের দিকে পা বাড়ায়। সন্ধ্যা 6টা 20 মিনিট। নীল রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয় আসে তুবা। ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা মেকআপ করে নেয়। ঠোঁটে হালকা লাল লিপস্টিক, কপালে টিপ, হাতে নীল রঙের চুড়ি, মাথায় ফুল, কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দেওয়া। অসম্ভব সুন্দর লাগছে তুবাকে। তুবা মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই বাবার মুখোমুখি হয় তুবা। তুবা, এই অবেলায় এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? আসলে বাবা, আমি আমার ফ্রেন্ডের জন্মদিনে যাচ্ছি। রাত 8টার মধ্যে তোকে বাসায় দেখতে চাই। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি 8টার মধ্যেই বাসায় চলে আসবো। আচ্ছা যাই হোক, সাথে করে ড্রাইভারকে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে বাবা। তুবা বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে তার আপন বেগে। তুবা খুব নার্ভাস, কারণ সেই আজকে জাবিরকে প্রপোজ করবে। কখনো কাউকে প্রপোজ করেনি তুবা, তাই একটু বেশিই নার্ভাস। তুবার হৃদয়টা যেন নাচছিল। যখন সে জাবিরের সাথে দেখা করার কথা ভাবছিল, সে নিজেকে বারবার বলছে, আমি পারবো, আমি পারবো। যে করেই হোক আজকে জাবিরকে আমি আমার মনের কথা বলবোই বলবো। তুবা কথাটা বলতে না বলতেই, শেষ করতে না করতেই তুবার চোখ পড়ে একটা ফুলের দোকানের উপর। ড্রাইভার আঙ্কেল, গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামায়। তুবা গাড়ি থেকে নেমে ফুলের দোকানের দিকে এগিয়ে যায়। 100টা লাল গোলাপ দিয়ে বানানো একটা তোড়া কিনে নেয় তুবা। গাড়ি এসে থামলো হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফের সামনে। তুবা গাড়ি থেকে নেমে বলল, পা বাড়ালো ক্যাফের দিকে। লিফটে উঠে একদমই উপরের তলার বাটনে ক্লিক করে তুবা। মিনিট 2-এর মধ্যেই তুবা পৌঁছে যায়। লিফট থেকে নেমে এগিয়ে যায় তুবা। চারদিকে তাকিয়ে জাবিরকে খুঁজতে লাগলো তুবা। ডান দিকে তাকাতে একটা ছেলের উপর চোখ আটকে যায় তুবার। ছেলেটা পায়ের উপর পা তুলে ফোনে কি করছে। পরনে তার ব্লু রঙের ব্লেজার, চুলগুলো সুন্দর করে সেট করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। অসম্ভব সুন্দর লাগছে জাবিরকে। জাবিরকে দেখে তুবার হৃদয়টা যেন আরও জোরে নাড়ছিল। তুবা আস্তে আস্তে জাবিরের দিকে এগিয়ে যায়। তুবা জাবিরের একদমই সামনে এসে দাঁড়ায়। জাবিরের দিকে তাকিয়ে একটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে, আমাকে কেমন লাগছে? জাবির তুবার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। ফোনের দিকে তাকিয়ে বলে, সুন্দর লাগছে। শুধু সুন্দর? জাবির ফোনের দিকেই দৃষ্টি স্থির রেখে বলে, তাহলে কিছু না, বসো তাহলে। তুবা জাবিরের সামনে হাঁটু গেড়ে বসে। তুবাকে হাঁটু গেড়ে বসতে দেখে জাবির দাঁড়িয়ে যায়। আরে আরে, তুমি ফ্লোরে হাঁটু গেড়ে বসছো কেন? তোমাকে এখানে বসতে বলিনি তো। তুবা মুচকি হেসে হাত থেকে গোলাপের তোড়াটা জাবিরের দিকে এগিয়ে দিয়ে বলে, কখনো কাউকে প্রপোজ করিনি। প্রপোজ কিভাবে করতে হয় আমার জানা নেই। তবু এতটুকু বলতে পারি, আমি আপনাকে ভালোবাসি। প্রথম যেদিন আপনাকে দেখি সেই দিনেই আপনার প্রেমে পড়ে যাই। আপনাকে ভালোবেসে ফেলি। আই লাভ ইউ জাবির রায়হান চৌধুরী। দুবার প্রপোজ করা শেষ হতেই হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে থাকা কিছু মানুষ হাততালি দিয়ে বলে ওঠে, মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করছে, তোমার একসেপ্ট করা উচিত। প্রপোজ একসেপ্ট করে নাও, তোমার সাথে ভালো মানাবে। জাবির চারদিকে চোখ বুলিয়ে দেখে নেয়। সব মানুষই তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাইকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জাবিরের খুব বিরক্ত লাগে। তুবার দিকে তাকিয়ে বলে, মিস ডোবা উঠো, সবাই আমাদেরকে দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে তো কি হয়েছে? আপনি যতক্ষণ না আমাকে একসেপ্ট করবে ততক্ষণ আমি এইভাবে বসে থাকবো। সরি মিস ডোবা, আমি তোমাকে প্রপোজ একসেপ্ট করতে পারছি না। কেন? আমি তো দেখতে অসুন্দর না? দেখতে তো বাকিটুকু উচ্চারণ করতে পারে না তুবা, তার আগে জাবির বলে ওঠে, তুমি অনেক সুন্দর। তারপর আমি তোমার প্রপোজাল একসেপ্ট করতে পারছি না, কারণ আমি একজনকে ভালোবাসি। আমি একজনকে ভালোবাসি। জাবিরের এই ছোট্ট কথাটা এসে তুবার বুকে তীরের মতো গেঁথে যায়। তুবা চোখের পানি চলে আসে। চোখে পানি নিয়ে অসহায় দৃষ্টিতে জাবিরের দিকে তাকিয়ে আছে তুবা। তুবার এই দৃষ্টিতে রয়েছে অসহায়ত্ব আর ভাঙ্গা হৃদয়ের ছাপ। জাবিরের দিকে তাকিয়ে তুবার চোখ বলে,
বা আমার প্রিয় মানুষেরও প্রিয় মানুষ আছে। তুবার চোখের পানি গড়িয়ে পড়ে আর সে কিছু বলার ভাষা খুঁজে পায় না। জাবিরের কথায় তুবার ভাবনার সুতা টান পড়ে। মিস তুবা, এইবার তো উঠে দাঁড়ান, আমাকে একসেপ্ট করে নেন না প্লিজ। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচতে পারবো না তো। এতটুকু বলে থেমে যায় তুবা। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে আবারও বলে, আপনার প্রিয় মানুষ আছে, আপনি কাউকে ভালোবাসেন, এটা জানার পর আমার বুকে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, বুকের ভিতরটা কেমন জানি করছে, খুব কষ্ট হচ্ছে আমার। তুবা বসা থেকে উঠে দাঁড়ায়। জাবিরের চোখের দিকে তাকাতেই নিজেকে আর ধরে রাখতে পারে না তুবা। জাবিরের উপর ঝাঁপিয়ে ধরে জাবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে এইভাবে ফিরিয়ে দেবেন না প্লিজ, আমাকে ফিরিয়ে দেবেন না। জাবির হ্যাঁচকা টান দিয়ে তুবাকে যার নিজের কাছ থেকে সরিয়ে নেয়। তুবা আবারও জাবিরের উপর ঝাঁপিয়ে পড়ে, জাবিরকে জড়িয়ে ধরে। জাবির এইবার বিরক্ত হয়ে আবার তুবাকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তুবা জাবিরকে আবারও জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই জাবির তুবার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে পুরো হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে মুহূর্তের মধ্যে নীরব হয়ে যায়। তুবা গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে জাবিরের দিকে তাকায়। গায়ে পড়া ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার, বারবার এইভাবে গায়ে পড়ছেন কেন? তুবা এখনও গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে জাবিরের দিকে তাকিয়ে আছে। এগুলো কোন ধরনের অসভ্যতামি? হ্যাঁ, বারবার বলছি আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, তারপরও বারবার গায়ে পড়ছিলে কেন? হ্যাঁ দেখো, আমি একজনকে খুব ভালোবাসি, তাকে ছাড়া নিজের পাশে আর কোনো মেয়েকেই আমি কল্পনা করতে পারি না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তুবা কিছু বলে না, শুধু ড্যাব ড্যাব করে জাবিরের দিকে তাকিয়ে আছে। দেখুন মিস তুবা, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনার ভালোবাসাকে সম্মানও করি, তারপরও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমার থেকে বেটার কাউকে পাবেন, আমি আপনার যোগ্য না। আমি তো আপনার থেকে বেটার কাউকে চাই না, আমি তো শুধু আপনাকে চাই। যে কপালে নেই তাকে চাওয়ার তো কোনো মানে হয় না। দেখো, আমাদের চোখ তাকেই পছন্দ করে যে কপালে থাকে না। সবার এমন একটা অধ্যায় থাকে, আমারও ছিল, আজ আপনারও হলো। আশা করি এই দিন ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করবেন। আমাকে যে এইভাবে বুঝিয়ে লাভ নেই, আপনি নিজেই তো একই নৌকার মাঝি মিস্টার জাবির রায়হান চৌধুরী। আপনি যাকে ভালোবাসেন সে তো আজ অন্য কারো। সেই যদি অন্য কারো হয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? জাবির কিছু বলে না, কারণ তুবার বলা কথাগুলো তো সব সত্যি। আসলেই তো আদ্রিয়ানা আদনানের সাথে সুখে আছে। যার জন্য সে সব মেয়েকে উপেক্ষা করছে, সেই মেয়ে তো অন্যজনের সাথে দিব্যি ভালো আছে। জাবির চুপ করে থাকে। তুবার কথা শুনে তার চোখে একটা গভীর ব্যথা ফুটে ওঠে। তুবা আবার বলে, আপনি যে মেয়েকে ভালোবাসেন সে তো অন্য কারোর সাথে সুখে আছে, তাহলে আপনি কেন পারবেন না? জাবির তুবার দিকে তাকায়, তার চোখে একটা মিনতি। তুবা প্লিজ থামো, এমন করে বলো না, এটা অন্যায় হবে। না, আমি থামবো না, আপনি আমাকে বলুন আপনি কেন পারবেন না। জাবির একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ আমি তাকে ভুলতে পারিনি। এই কথা বলে জাবির চলে যাওয়ার জন্য পা বাড়াতেই যাবে, ঠিক তখনই তুবা জাবিরের হাত ধরে ফেলে। জাবির পিছনে ঘুরে তুবার দিকে তাকায়। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটা তো এখন অন্য কারো হয়ে গেছে। সেই এখন আপনার জন্য হারাম হয়ে গেছে। তার কথা ভাবলে আপনার ওনার দুজনেরই গোনা হবে। আমাকে একটা সুযোগ দেন, আমি আপনার মন থেকে ওই মেয়েকে সরিয়ে দেব। বাকিটুকু উচ্চারণ করতে পারে না তুবা, তার আগেই জাবির তুবার গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমার হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে মুছে ফেলার কথা বলছিস? আমি যে তার মায়ায় আবদ্ধ, তার প্রেমে ডুবে আছি। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা হৃদয় ধ্বনিতে শুধু তারই নাম। তাকে ভুলে যাওয়া কি এতই সহজ? একটা কথা কান খুলে শুনে রাখ, এই জাবির রায়হান চৌধুরী শুধু আদ্রিয়ানকে ভালোবাসে। সে আমার হৃদয়ের রানী, আমার প্রাণের প্রিয়তমা। তার জায়গা কেউ নিতে পারবে না, কখনো না। তুমি তুবা তোমার ভালোবাসাকে অন্য কোথাও খুঁজে নাও। আমার ভালোবাসা আপনি, আপনার মধ্যে আমি সুখ খুঁজে পাই। বাকিটুকু উচ্চারণ করতে পারে না তুবা, তার আগে জাবির বলে ওঠে, স্টপ। আর কোনো কথাই আমি শুনতে পাই না। তোকে আমি সাবধান করে দিচ্ছি, আমার পিছনে যদি আর ঘুরিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। মেরে ফেলা কি এতই সোজা? জাবির রায়হানের জন্য সব কিছুই সোজা। ভাঙা মন আর চোখে পানি নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছে তুবা। নীল রঙের শাড়ির আঁচলটা রাস্তায় হামাগুড়ি খাচ্ছে, সেই দিকে তুবার কোনো খেয়াল নেই। খেয়াল থাকবেই বা কী করে, সে তো জাবিরের মধ্যে আবদ্ধ। জাবিরের বলা কথাগুলো বারবার তুবার কানে বাজছে। আমার হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে মুছে ফেলার কথা বলছিস? আমি যে তার মায়ায় আবদ্ধ, আমি যে প্রেমে ডুবে আছি। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা হৃদয়ধ্বনিতে শুধু তার নাম। তাকে ভুলে যাওয়া কি এতই সহজ? জাবির রায়হান চৌধুরী শুধু আদ্রিয়ানাকে ভালোবাসে, আর কাউকে না। জাবিরের বলা কথাগুলো ভাবতে ভাবতে তুবা কখন যে রোডের মাঝখানে চলে গেছে তা তুবা নিজেও জানে না। গাড়ির হর্নের শব্দ পেয়ে তুবা বাস্তবে ফেরে। যতক্ষণে তুবা বাস্তবে ফেরে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। গাড়িটা এসে তুবাকে ধাক্কা মারে, তুবা ছিটকে পড়ে রাস্তায়। এরপর তুবার চোখে ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে থাকে। জ্ঞান হারানোর আগে তুবা আবছা আবছা এক পুরুষের অবনয় দেখতে পায়। তারপর কি হয়েছে তা তুবা জানে না, কারণ এই পরেই তুবা ডুবে যায় অন্ধকারের রাজ্যে। রাত 10টা, এইমাত্র তুবার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করে হসপিটাল বেডে। তাড়াতাড়ি করে বেড থেকে উঠে বসে তুবা। সামনের দিকে তাকাতেই দেখতে পায় একটা ডাক্তার পকেটে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ডাক্তারকে দেখে তুবার অজান্তেই তুবার মুখে হাসি ফুটে ওঠে, কারণ ডাক্তার তুবার পরিচিত। তুবার পরিচিত ডাক্তারটা আর কেউ নয়, সেই হচ্ছে সামির।
তুবাকে মুচকি হাসতে দেখে স্বামীর গম্ভীর কণ্ঠে বলে, ঝাঁপ দেওয়ার জন্য কি আর কোনো গাড়ি পাননি মিস তুবা? আমার গাড়ির সামনেই কেন ঝাঁপ দিতে হলো? আমি কি আপনার গাড়ির সামনে ঝাঁপ দিয়েছিলাম মিস্টার সামির? যদি জানতাম গাড়িটা আপনার, তাহলে কখনোই আপনার গাড়ির সামনে ঝাঁপ দিতাম না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ঝাঁপ দেওয়ার কারণটা কী ছিল? সামিরের মুখে এমন কথা শুনে জাবিরের বলা কথাগুলো মনে পড়ে যায় তুবার। তুবার চোখে পানি চলে আসে। হঠাৎ তুবাকে চুপসে যেতে দেখে সামির তুবার দিকে এগিয়ে এসে তুবার পাশে বসে, মিস তুবা, আর ইউ ওকে? আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসবেন প্লিজ। সামির হ্যাবোদক মাথা নাড়িয়ে বলে, চলুন। তুবা বেড থেকে নামতে গিয়ে আউচ করে শব্দ করে ওঠে। গাড়ির সাথে ধাক্কা খাওয়ার ফলে হাত পায়ে আঘাত পেয়েছে তুবা। মিস তুবা, আপনি কি ঠিক আছেন? আমি ঠিক আছি। তুবা ফ্লোরে পা বসাতে গিয়ে আবারও আউচ শব্দ করে ওঠে। পায়ে ব্যথা লাগায় বেশিক্ষণ দাঁড়াতে থাকতে পারে না। আবারও বেডের উপর বসে পড়ে তুবা। সামিরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, আমি ঠিক আছি। বাকিটুকু উচ্চারণ করতে পারে না তুবা, কারণ সমীর তুবাকে কোলেই তুলে নেয়। হঠাৎ এমন হওয়ায় তুবা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। দ্রুত নিজেকে সামলে নিয়ে তুবা কিছু বলতে যাবে, তার আগে সামির রাগী সুরে বলে ওঠে, ওই মুখ দিয়ে যেন আর একটা কথাও বের না হয়। সামিরের রাগী সুর শুনে তুবা চুপসে যায়। সামির তুবার দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে পা বাড়ায়। হসপিটাল থেকে বের হয়ে তুবাকে গাড়িতে বসিয়ে দেয় সামির। অপর পাশে গিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। তুবাকে সিট বেল্ট পরতে দিয়ে নিজেও সিট বেল্ট পরে নেয়। তুবার দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় সামির। গাড়ি চলছে তার আপন বেগে। তুবা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, আর সামির গাড়ি ড্রাইভ করছে আর একটু পরপর তুবার দিকে তাকাচ্ছে। মিস তুবা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তাহলে এইভাবে চোখ বন্ধ করে আছেন কেন? এমনি বাই দ্য ওয়ে, আপনার ফোনটা একটু দেবেন? আমার বাবাকে একটা কল করব। সামির তুবার দিকে নিজের ফোনটা এগিয়ে দেয়। তুবা তার বাবা লিটন চৌধুরীর নাম্বার ডায়াল করে কল দেয়। রিং করার সাথে সাথে রিসিভ হয়ে যায়। ফোনের ওপাশ থেকে ভেসে আসে লিটনের কণ্ঠ। হ্যালো, কে? বাবা, আমি তুবা। তুবা, তুই কোথায়? তুই ঠিক আছিস তো? বাবা, আমি একদমই ঠিক আছি, তুমি চিন্তা করো না। তুমি আমাদের বাসায় গেটের সামনে এসে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে আয়, তুমি চিন্তা করো না বাবা। এই কথা বলে তুবা ফোন কেটে দেয়। সামিরের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এই নেন আপনার ফোন। সামির ফোন হাতে নেয়। তুবা সামিরের দিকে এক পলক তাকিয়ে আবারও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে, আর সামির ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। মিনিট দশেক পর তুবার বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক করায়। সামির তুবার দিকে তাকিয়ে দেখে তুবা এখনও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। মিস তুবা, এই যে হ্যালো শুনছেন? হ্যালো। তুবার কোনো সাড়া শব্দ নেই, কারণ তুবা ঘুমিয়ে পড়েছে। সামির গাড়ির দিকে নেমে দেয়। বাড়ির গেটের দিকে তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। বাড়ির গেটের সামনে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটার দিকে এগিয়ে যায় সামির। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনি কি মিস তুবার বাবা? হ্যাঁ, আমি তুবার বাবা। বাবা, আমার মেয়ে কোথায়? গাড়িতে আছে, ঘুমিয়ে পড়েছে। সামির লিটনকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তুবাকে দেখে লিটন বড় বড় সড়ো একটা শক খায়। তুবার মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। বাবা, আমার মেয়ের কি হয়েছে? ওর মাথায় ব্যান্ডেজ কেন? ও ঠিক আছে তো? লিটন চৌধুরীর আহাজারিতে তুবার ঘুম ভেঙে যায়। বাবা, তুমি কান্না করছো কেন? কান্না করো না, আমি ঠিক আছি। মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ নিয়ে বলছি ঠিক আছে। মিস্টার সামির, আমার বাবাকে একটু বোঝান না প্লিজ। আঙ্কেল, আপনি শান্ত হন। তুবা ঠিক আছে। ওর এমনটা কি করে হলো বাবা? আঙ্কেল, আমি আপনাকে পরে সব বলছি, আগে তুবাকে ভিতরে নিয়ে যান। স্বামীর কথায় সায় জানিয়ে লিটন তুবার হাত ধরে তুবাকে গাড়ি থেকে নামতে বলে। তুবা আস্তে করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, কিন্তু পায়ে ব্যথা লাগায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, আবারও বসে পড়ে। তুবার এই অবস্থা দেখে স্বামীর বলে, আঙ্কেল ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন আমি মিস তুবাকে কোলে করে বাড়ির ভিতরে দিয়ে আসি। মাইন্ড করবো কেন? এটা তো আমার জন্য আরও ভালো হবে। স্বামীর মুচকি হেসে তুবার দিকে এগিয়ে যায়। স্বামীরকে এগিয়ে আসতে দেখে তুবা কিছু বলতে যাবে, তার আগেই স্বামীর তুবাকে কোলে তুলে নেয়। আরে মিস্টার সামির, কি করছেন? বাবা সামনে, আমাকে কোলে তুলে নিলেন কেন? নামান বলছি। তুবার কথা স্বামীরের কানে নেয় না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায় স্বামী। স্বামীরের পিছু লিটনও যায়। তুবার রুমে গিয়ে তুবাকে বেডে শুয়ে দেয় স্বামী। লিটন তুবার পাশে বসে কান্না করছে। লিটনকে কান্না করতে দেখে স্বামীর লিটনকে সান্ত্বনা দেয়। আঙ্কেল, আপনি শান্ত হন। তুবার তেমন কিছুই হয়নি, হালকা আঘাত পেয়েছে শুধু, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন ওকে একটু রেস্ট নিতে দেন। লিটন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছুক্ষণ রেস্ট নে, আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। লিটন কথাটা বলে শেষ করতে না করতেই সামির বলে, আঙ্কেল আজ তাহলে আসি, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন কিন্তু। সে কি বাবা, চলে যাবে মানে? হালকা কিছু খেয়ে যাও না আঙ্কেল, আজ না, অন্য আরেকদিন এসে খাবো। সামির তুবার দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। সামিরের পিছু পিছু লিটনও আসে। লিটন পিছন থেকে সামিরকে ডাক দেয়, বাবা, তুবার এই অবস্থা কেমন করে হলো বললে না যে? আসলে আঙ্কেল, আমি হসপিটাল থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ করে কোথা থেকে তুবা আমার গাড়ির সামনে চলে আসে। আমি কিছু বুঝে ওঠার আগেই তুবার সাথে গাড়ির ধাক্কা লেগে যায়। ধাক্কা খেয়ে তুবা একটু দূরে ছিটকে পড়ে, ফলে পায়ে আর মাথায় আঘাত পায়। ঘটনাটা সংক্ষিপ্তভাবে লিটনকে বলে স্বামীর। সব শুনে লিটন বেশ অবাক হয়। দোষটা তাহলে তুবার ছিল। যাই হোক তো বাবা, তোমার নাম কি? স্বামীর চৌধুরী। ও আচ্ছা, তা তুমি কিসের ডাক্তার? হার্টের ডাক্তার। ভালো তো, চলো বসে কথা বলি। স্বামীর আর লিটন বসে টুকটাক কিছু কথা বলে। রাত 12টা বেজে গেলে স্বামীর চলে যায়। রাত 2টা, গভীর রাত। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন হলেও ঘুম নেই এই শহরের এক মানবের চোখে। ঘণ্টাখানেক ধরে ঘুমানোর বৃথা চেষ্টা করছে তুবা, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। চোখের সামনে শুধু সামিরের ফেসটা ভাসছে। তুবা আনমনে বলে ওঠে, মিস্টার সামির, আপনি মুচকি হাসিটা মারাত্মক সুন্দর। মুচকি হাসি দিলে আপনাকে অনেক সুন্দর লাগে।
আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়ার মানে কি মিস্টার সামির? কেন বারবার আমার দিকে তাকিয়ে আপনি মুচকি হাসি দেন? আপনি এই মুচকি হাসি দিয়ে কি বোঝাতে চেয়েছেন যে আপনার হৃদয়ে আমার জন্য ভালোবাসা লেখা আছে? তুবা নিজের মাথায় নিজেই থাপ্পড় মেরে বলে, তুবা রাত 2টায় কি সব আজে বাজে বলছিস? মাথায় আঘাত পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। তুই ঘুমানোর চেষ্টা কর, দেখবি এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে বের হয়ে যাবে। এই কথা বলে তুবা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে থাকে। সকাল 9টা, অফিসে যাওয়ার জন্য আদনান রেডি হচ্ছে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে নেয়, মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয়, পছন্দের পারফিউমটা স্প্রে করে নিজেকে শেষবারের মতো দেখে নেয়। সব কিছু পারফেক্ট। বেডের উপর থেকে কালো রঙের ব্লেজারটা হাতে তুলে নিতেই রুমে আদ্রিয়ানা প্রবেশ করে। মিস্টার সাদাকালা পান্ডা, আপনি কোথায় যাচ্ছেন? অফিসে বউ, একটা জরুরি মিটিং আছে। আদ্রিয়ানা আদনানের একদম কাছে এসে আদনানের গলা জড়িয়ে ধরে বলে, মিস্টার সাদাকালা পান্ডা, জানেন আজকে না আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? আমার রাঙ্গা বউয়ের কি হয়েছে তা আমি নিজেও জানি না, শুধু জানি আজকে আমার মনটা ভালো নেই। কী করলে আমার বউয়ের মনটা ভালো হয় জানতে পারি কি? আপনাকে শাড়ি পরাতে পারলে হয়তো মনটা ভালো হয়ে যেত। মানে? মানে আপনাকে শাড়ি পরিয়ে সাজাতে পারলে আমার মনটা ভালো হয়ে যাবে। তার মানে বউয়ের মন ভালো করতে হলে মাফিয়া কিং জাহির আদনান চৌধুরীকে এখন শাড়ি পরাতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে পরাও শাড়ি। আদনানের মুখে এমন কথা শুনে আদ্রিয়ানার মুখে হাসি ফুটে ওঠে। আদ্রিয়ানা আদনানের ডান গালে চুমু দিয়ে কাবাটের দিকে এগিয়ে যায়। কাবাট থেকে একটা শাড়ি বের করে বেডের উপর রেখে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফাউন্ডেশন, কনসিলার, পাউডার, ব্লাশ, আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক সব কিছু বের করে নিয়ে আসে। বউ, তুমি তো বলছো শুধু শাড়ি পরবা, তাহলে এগুলো কি? এইগুলো মেকআপ আইটেম, শাড়ির সাথে এগুলোও পরতে হয়, এগুলো না পরলে হয় না? না, হয় না। এখন এদিকে আসুন, শাড়ি পরিয়ে দেই। আদনান আদ্রিয়ানের দিকে এগিয়ে আসে। আদ্রিয়ানা শাড়ির এক পাশ আদনানের হাতে ধরিয়ে দিয়ে বলে, মিস্টার পান্ডা, এইটা আপনার প্যান্টে গুজুন। তুমি গুজে দাও না বউ। আমি কেমনে গুজে দিব? যেভাবে শাড়ি পরাবা সেইভাবে। দুষ্টু পান্ডা, দুষ্টু কথা বলা বন্ধ করুন আর শাড়িটা প্যান্টে গুজুন। আদনান শাড়ির এক পাশ প্যান্টে গুজে নেয়। আদ্রিয়ানা আদনানের চারদিকে ঘুরে ঘুরে আদনানকে শাড়িটা পরিয়ে দিতে থাকে। মিনিট দশেকের মধ্যে শাড়ি পরানো হয়ে যায়। মিস্টার সাদাকালা পান্ডা, দেখুন কত সুন্দর করে আপনাকে শাড়ি পরিয়ে দিয়েছি। আদনান মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলে, শাড়ি পরিয়েছো নাকি গায়ে চাদর পেঁচিয়ে দিয়েছো? শাড়ি পরিয়েছি। এইভাবে কেউ কাউকে শাড়ি পরায়? কেউ না পরালেও আপনার বউ পরায়। ও আচ্ছা আচ্ছা, তা জামাইকে তো শাড়ি পরিয়েছো, এইবার মনটা কি ভালো হয়েছে? একটু ভালো হয়েছে। মেকআপ করতে পারলে একদমই ভালো হয়ে যেত। তাহলে দেরি করছো কেন? ময়দা মাখানো শুরু করো। বেডের উপর আসেন আদনান। পা বাড়াতে গিয়ে শাড়ির সাথে পেঁচিয়ে আদ্রিয়ানার গায়ের উপর পড়ে যায়। আদনানের ভর সহ্য করতে না পেরে আদ্রিয়ানা ফ্লোরে পড়ে যায়। গেল রে গেল, আমার কোমরটা গেল। এই মিস্টার সাদাকালা পান্ডা, আপনি পড়ার জন্য আর কোনো জায়গা পাননি? আমার গায়ের উপর কেন পড়তে হলো? আদনান কিছু বলতে যাবে, তার আগে আদ্রিয়ানা বলে ওঠে, মিস্টার পান্ডা, আপনার পান্ডার মতো শরীর নিয়ে আমার শরীরের উপর থেকে উঠুন। আপনার ভর আমি আর সহ্য করতে পারছি না। আদনান উঠে দাঁড়ায়। আদনান ওঠার পর আদ্রিয়ানা উঠে দাঁড়ায়। বউ, কোমরে কি বেশি ব্যথা পেয়েছো? গায়ের উপর যদি এত বড় একটা পান্ডা পড়ে তাহলে ব্যথা পাবো না তো কি সুখ পাবো? তার মানে বেশি ব্যথা পেয়েছো, তাই না বউ? আদ্রিয়ানা কোমরে হাত দিয়ে আদনানের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। আমাকে নিয়ে মজা করা হচ্ছে তাই না? না তো, মোটেও তোমাকে নিয়ে মজা করা হচ্ছে না, তা তো দেখতেই পারছি। কি দেখে ফেলেছো বউ? কিছু না, আপনি এদিকে আসেন তো, আপনাকে মেকআপ করে দেই। আর হ্যাঁ, সাবধানে আসবেন। আদনান বেডের উপর এসে বসে। আদ্রিয়ানা নিজের গলা থেকে ওড়নাটা নিয়ে নিজের চোখ বেঁধে নেয়। বউ, তুমি চোখ বাঁধছ কেন? আপনাকে সাজাবো তাই? চোখ বেঁধে সাজাবে? আদনান কিছু একটা বলতে গিয়েও বলল না। আদ্রিয়ানা আদনানের সামনে বসে আদনানকে সাজানো শুরু করে। আদ্রিয়ানা আদনানকে সাজাচ্ছে আর আদনান আদ্রিয়ানার গলায় থাকা ছোট্ট তিলটার দিকে তাকিয়ে আছে। তেলটা আদনানকে আকর্ষণ করছে। আদনান আদ্রিয়ানের গলার দিকে নিজের ঠোঁট দুটো এগিয়ে নিয়ে আদ্রিয়ানের গলায় থাকা তিলটার উপর একটা কিস করে দেয়। দুষ্টু পান্ডা, দুষ্টুমি করবেন না বলে দিলাম। বউ, তুমি আমাকে সাজাতে থাকো আর আমি তোমাকে চুমু খেতে থাকি, ওকে? নট ওকে। আপনি চুমু দিলে আমার কাজে ডিস্টার্ব হবে। হবে না, আস্তে আস্তে চুমু খাবো। এই কথা বলে আদনান আবারও আদ্রিয়ানার গলায় চুমু খায়। দুষ্টু পান্ডা, বলো দুষ্টু পান্ডার বউ, দুষ্টামি করতে বারণ করেছি না? দুষ্টামি করছি না তো, শুধু চুমু খাচ্ছি তো। দুষ্টু পান্ডা, আমার সাজাতে সমস্যা হচ্ছে তো। বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা, কারণ আদনান আবারও তার গলায় কিস করে দেয়। আদ্রিয়ানা হাতে থাকা ব্লাশটা বেডের উপর ছুঁড়ে মারে। চোখ থেকে ওড়নাটা সরিয়ে আদনানের দিকে তাকাতে আদ্রিয়ানা হা করে চিৎকার করে জ্ঞান হারিয়ে আদনানের বুকের উপর পড়ে যায়। হঠাৎ আদ্রিয়ানাকে অজ্ঞান হতে যেতে দেখে আদনান ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। বউ, ও বউ, শুনছো? কি হয়েছে তোমার? বউ, কথা বলছো না কেন? আদনান আদ্রিয়ানাকে বেডের উপর শুয়ে দেয়। রুমে থাকা জগ থেকে পানি এনে আদ্রিয়ানার মুখের উপর ছিটিয়ে দেয়। আদ্রিয়ানা আস্তে করে আস্তে চোখ খুলে। চোখ খুলতেই নিজের উপর আদনানকে ঝুঁকে থাকতে দেখে আবারও হা আ করে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আদ্রিয়ানার এমন আচরণে আদনান বুঝতে পারে যে তার ফেস দেখে আদ্রিয়ানা বারবার অজ্ঞান হয়ে পড়ছে। আদনান মিররের দিকে এগিয়ে যায়। মিররের দিকে তাকাতেই আদনান লাফ দিয়ে মিররের সামনে থেকে সরে যায়। পরক্ষণে আবারও মিররের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে দেখে বেশ অবাক হয় আদনান। তাকে একদমই ভূতের মতো লাগছে, যে কেউ দেখলেই ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলবে। আদনান আদ্রিয়ানার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট পাঁচেক পর ভালো করে মুখ ধুয়ে বের হয়ে আসে। বেডের দিকে এগিয়ে গিয়ে দেখে আদ্রিয়ানা এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে।
আদনান আদ্রিয়ানার মুখে পানি ছিটিয়ে দিতে আদ্রিয়ানার জ্ঞান ফিরে আসে। আদনানকে চোখের সামনে দেখে আদনানকে জড়িয়ে ধরে আদ্রিয়ানা। মিস্টার সাদাকালা পান্ডা, আপনি এসেছেন। জানেন, কিছুক্ষণ আগে এই রুমে না একটা ভূত এসেছিল। ভূতের শ্বাসটা এতটাই বাজে ছিল যে ওই ভূতটাকে দেখার সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে গেছি। আমাকে 2বার ভয় দেখিয়েছে ওই বেয়াদব ভূতটা। আপনিও কি মেরে ফেলবেন? এই কথা বলে শরীরের সব শক্তি দিয়ে আদনানকে জড়িয়ে ধরে আদ্রিয়ানা। আদনানও আদ্রিয়ানাকে নিজের বাহু ডোরে আগলে নেয়। নিজেকে মেরে নিজেকে নিজে কি করে মারবো বলো? একটু আগে তুমি যে ভূতটা দেখেছো সেটা আমিই ছিলাম। আপনি ছিলেন না, ভূত ছিল ওইটা। ভূত না, ওইটা আমিই ছিলাম। তুমি আমাকে ভূতের মতো সাজিয়েছো। আদনানের মুখে এমন কথা শুনে আদ্রিয়ানার সব মনে পড়ে যায়। ভূত দেখে কিছুক্ষণ আগের কথা সব ভুলে গিয়েছিল আদ্রিয়ানা। আদনানকে ছেড়ে দিয়ে আদনানের দিকে অপরাধী দৃষ্টিতে তাকায় আদ্রিয়ানা। আদনান আদ্রিয়ানাকে কাছে টেনে নিয়ে আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 5 পর ছেড়ে দেয়। আদ্রিয়ানাকে নিজের বাহু ডোরে আগলে নেয়। সকাল 10টা। এইমাত্র তুবার ঘুম ভেঙেছে। চোখ ডলতে ডলতে বেড থেকে উঠে আসে তুবা। বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফোনে একটা চিরকুট পেঁচানো। তুবা চিরকুটটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করে। ম্যাডাম, আপনার ঘুম ভাঙার অপেক্ষা করতে করতে আমার হসপিটালে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আর আপনার সাথে কথা বলা হয়নি। আমার নাম্বার দিয়ে গেলাম, ইচ্ছে হলে একটা মিসড কল দিয়েন, আমি ব্যাক করবো নি। আর হ্যাঁ, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেবেন আর ওষুধগুলোও ঠিকভাবে খেয়ে নেবেন। সামির। চিরকুটটা পরে তুবা মুচকি হাসে। ফোনটা হাতে তুলে নিয়ে সামিরকে কল দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। তুবা পরপর আরও 2বার কল দেয়, প্রতিবারই রিং হয়ে কেটে যায়। তুবা বুঝতে পারে যে সামির বিজি আছে। চিরকুটটা বালিশের নিচে রেখে ফ্রেশ হতে চলে যায় তুবা। মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ওয়াশরুম থেকে বের হতেই দেখে তার বাবা লিটন বেড গোছাচ্ছে। তুবা লিটনের দিকে এগিয়ে গিয়ে লিটনকে জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং বাবা। গুড মর্নিং পরে বলিস, আমি নাস্তা করে ওষুধ খেয়ে নে। বাবার কথায় সায় জানিয়ে তুবা নাস্তা করে ওষুধ খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে লিটন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুবা তোকে একটা কথা বলি? একটা কেন বাবা, যত ইচ্ছে তত বলো না। বলছিলাম যে আমার তো বয়স হচ্ছে, তাই না? কোন দিন হঠাৎ করে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাব, তার তো কোনো ঠিক নেই। আমি বেঁচে থাকতে যদি তুই বিয়েটা দিতে দিয়ে যেতে পারতাম, যদি তোর সুখ দেখে যেতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম। তুবা বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা কী সব আজে বাজে কথা বলছো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি বিয়েটিও করব না। সব মেয়েকেই একদিন বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হয় রে মা। তোর যদি পছন্দের কেউ থাকে তাহলে আমাকে বলতে পারিস। না বাবা, আমার পছন্দের কেউ নেই। আর আমি বলছি না আমি বিয়ে টিয়ে করবো না, তারপরও বারবার এক কথা কেন বলছো? লিটন তুবাকে বোঝাতে থাকে। 8 ঘন্টা বোঝানোর পর লিটন সক্ষম হয়। তুবা বিয়েতে রাজি হয়। লিটন মেয়ের কথায় খুশি হয়। আমার একটা পছন্দের ছেলে আছে। ছেলেটাকে দেখতে শুনতে মাশাআল্লাহ, আচার ব্যবহারও অনেক ভালো। আমার মনে হয় তোরও ছেলেটা পছন্দ হবে। কে সেই ছেলে? সামির। সামিরকে আমার খুব পছন্দ হয়েছে। বাবা, তোমার পছন্দ হলে তো হবে না, উনি আমাকে বিয়ে করতে চায় কি না সেটাও তো দেখতে হবে, তাই না? আমার মনে হয় সামির তোকে পছন্দ করে। ধুর বাবা, কি যে বলো না। মেয়ের এমন কথা শুনে লিটন হেসে ওঠে। রাত 12টা। আদনান আদ্রিয়ানার কোমর জড়িয়ে ধরে আদ্রিয়ানাকে নিজের কাছে টেনে নেয়। আদ্রিয়ানা আদনানের চোখে চোখ রাখে। তাদের চোখে মুখে প্রেমের জলছবি। আদনান আদ্রিয়ানার দিকে ঝুঁকে পড়ে। তাদের ঠোঁট দুটো একে অপরের কাছাকাছি চলে আসে। আদ্রিয়ানার হৃদয় দ্রুত ধুকপুক করছে। সে আদনানের চোখে তাকিয়ে আছে। আদনান একটা মিষ্টি হাসি দিয়ে আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 5 পর ছেড়ে দিয়ে বলে, ঘরওয়ালি আজকে একটু আদর করতে দিবা প্লিজ? প্রমিস করছি লিমিটের মধ্যে থাকার চেষ্টা করব। মিস্টার পান্ডা, আপনি এক কথা সবসময় বলেন, কিন্তু শেষে দেখা যায় বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা। তার আগে আদনান আদ্রিয়ানার ঠোঁট দুটো আবারও দখল করে নেয়। মিনিট 5 পর ছেড়ে দেয়। আদ্রিয়ানাকে কোলে তুলে নেয়। বেডের দিকে এগিয়ে গিয়ে আদ্রিয়ানাকে বেডের উপর শুয়ে দেয়। পরনে থাকা টি শার্টটা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। আদনানকে টি শার্ট খুলে ফেলতে দেখে আদ্রিয়ানা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। ঘরওয়ালি এত লজ্জা পেলে কই তারিখে ডাউনলোড দিব কেমনে বলো? আদ্রিয়ানা কিছু বলে না। আদনান আদ্রিয়ানাকে ঝুঁকে আদ্রিয়ানার গলায় মুখ বসিয়ে দেয়। আদ্রিয়ানা কেঁপে উঠে আদনানের গলা জড়িয়ে ধরে। আদনান তার কাজ কন্টিনিউ করতে থাকে। রাত গভীর হতে থাকে আর দুজনে হারিয়ে যেতে থাকে ভালোবাসার রাজ্যে। এদিকে জাবির তার রুমে বসে সিসিটিভি ফুটেজ দেখছে। সে আদনান আর আদ্রিয়ানার প্রতিটা মুহূর্ত দেখছে। তার চোখে মুখে রাগ আর হিংসা ফুটে উঠছে। আদনান আর আদ্রিয়ানার ভালোবাসা যত গভীর হচ্ছে, জাবিরের রাগ ততই বাড়ছে। রাগে থরথর করে কাঁপছে জাবির। হাতে থাকা ড্রিঙ্কসের বোতলটা শক্ত করে ধরে সিসিটিভি ফুটেজের স্ক্রিনের দিকে তাক করে জাবির। তারপর এক ঝটকায় বোতলটা ছুঁড়ে মারে টিভির দিকে। বোতলটা টিভির স্ক্রিনে লেগে ভেঙে যায়। স্ক্রিনটা কেঁপে ওঠে। টেবিলের উপর থাকা ফোনটা হাত তুলে নেয় জাবির। কল দেয় আদনানের বাসায় কাজ করা সার্ভ টিনাকে। প্রথমবার রিং হয়ে কেটে গেলেও দ্বিতীয়বার ঠিকই রিসিভ হয়। হ্যালো স্যার। শাওয়ার মাইরা, তোর শাওয়ার হ্যালো, তোর কাছে রেখে আপডেট বল। জাহির আদনান চৌধুরী অফিসে কখন যায় আর কত ঘন্টা অফিসে থাকে? স্যার তো সপ্তাহে একদিন অফিসে যায়। আজকে যাওয়ার কথা ছিল কিন্তু গেল না কেন বুঝলাম না। নেক্সট টাইম অফিসে গেলে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। জাবির ফোন কেটে দেয়। ফোনটা টেবিলের উপর রেখে হাতে ড্রিঙ্কস বোতল তুলে নেয়। সকাল 10টা। বাবা মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাবির। মুখে কোনো কথা নেই তার। জাবিরকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে জোবাইদা বলে, জাহিরের বউয়ের ছবি যত্ন সহকারে নিজের কাছে রাখার মানে কি জাবির? আমি এই মেয়েটাকে ভালোবাসি। তার
তাই তার ছবি যত্ন সহকারে নিজের কাছে রেখে দিয়েছি। এই মেয়েটা তোর বড় ভাইয়ের বউ আর তোর ভাবি লাগে। ভাবি মাই ফুড। আমি মানি না এটা। আমি আদ্রিয়ানাকে ভালোবাসি। আদ্রিয়ানা শুধু আমার। জোবাইদা জাবিরের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, মাথা ঠিক আছে তোর? কী সব আজে বাজে বলছিস? আজে বাজে না আম্মু, আমি ঠিক বলছি। জাবির কথাটা বলে শেষ করতে না করতে জাবিরের গালে আবারও থাপ্পড় এসে পড়ে। মারো, যত ইচ্ছে মারো, তারপরও বলবো আমি আদ্রিয়ানাকে ভালোবাসি। ভালোবাসি মানে ভালোবাসি। আর জাবির রায়হান চৌধুরী যে যাকে ভালোবাসে, একবার ভালোবাসলে সেটাকে যে কোনো মূল্যে নিজের করে নেয়, হোক সেটা পূর্ণ প্রোডাক্ট বা অমানুষ। জোবাইদা আবারও জাবিরের গালে থাপ্পড় বসিয়ে দেয়। রাগে গজগজ করছে জোবাইদা। জোবাইদার এই অবস্থা দেখে রহিম বলে, ছেলেকে এইভাবে না মেরে বুঝিয়ে বললেই তো হয়। রাহিমের মুখে এমন কথা শুনে জাবির বলে, আমাকে বোঝাতে এসে নিজের এনার্জি নষ্ট করো না বাবা। আমি যেহেতু বলে দিয়েছি আমি আদ্রিয়ানাকে ভালোবাসি মানে ভালোবাসি, আর যে কোনো মূল্যে আদ্রিয়ানাকে নিজের করে নিব। এই কথা বলে জাবির বাড়ি থেকে বের হয়ে যায়। জাবিরের যাওয়ার দিকে তাকিয়ে হতাশা প্রকাশ করে জোবাইদা আর রাহিম। ছোটবেলা থেকেই জাবির এমন, যেটা একবার পছন্দ করে সেটা যে কোনো মূল্যে নিজের করে নিবেই, হোক সেটা প্রোডাক্ট বা মানুষ। জাহিরের কথা ভেবে আতঙ্কে ওঠে জোবাইদা, কারণ জাহিরও এমন। জাবিরের থেকে কম না, বরং বেশি। এক মেয়ের জন্য এখন দুই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ শুরু হবে, কথাটা ভাবতেই জোবাইদার হাত পা ঠান্ডা হয়ে আসে। রাত ৮টা। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে তুবা, আর তুবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে সামির। কেউ কোনো কথা বলছে না। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, শুধু দুজনের নিঃশ্বাস শব্দই শোনা যাচ্ছে। কিছুক্ষণ এইভাবেই কেটে যায়। অবশেষে নীরবতা ভেঙে তুবা বলে, মিস্টার সামির, আপনার সাথে আমার কিছু কথা আছে। আই গেস আপনি জানেন কথাগুলো কি নিয়ে। আমি জানি। আপনি কি এই বিয়েতে রাজি? আমি অতীতে আপনার বন্ধুকে ভালোবাসতাম, হয়তো এখনও বাসি। কখনো ভুলতে পারবো কিনা তাও জানি না। এইসব জেনেও আপনি বিয়েতে রাজি? রাজি, কারণ আমি তোমাকে ভালোবাসি। সামিরের মুখে ভালোবাসার কথা শুনে অবাক দৃষ্টিতে সামিরের দিকে তাকায় তুবা। তুবাকে নিজের দিকে তাকাতে দেখে সামির মুচকি হাসে। আজ আর কিছু লুকাবো না, আজকে আমি আমার ভালোবাসার কথা বলবো। এতটুকু বলে সামির থেমে যায়। মিনিট দুয়েক পর সময় নিয়ে বলে, 25শে জানুয়ারি রবিবার সন্ধ্যা 7টায় হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে তোমাকে প্রথম দেখি আমি। আর প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলি। যখন দেখলাম তুমি জাবিরকে ভালোবাসো, তখন আমি আমার সেই ভালোবাসাকে আবার সেখানেই কবর দিয়ে ফেলি। পরে যখন জাবির তোমাকে ফিরিয়ে দেয়, তখন আমি ভেবেছিলাম আমার ভালোবাসা হয়তো আবার জেগে উঠবে। কিন্তু তুমি কখনো জাবিরের স্মৃতিতে আটকে ছিলে। আমি তোমার পাশে থেকেছি, তোমার হাত ধরে রেখেছি, কিন্তু তুমি আমাকে দেখতেও পাওনি। আর যখন জাবির চলে গেল, তখন তুমি আমার দিকে তাকালে। তখন আমি বুঝতে পারলাম আমার ভালোবাসা এখনও বেঁচে আছে। হয়তো কোনো একদিন তুমি আমার দিকে তাকিয়ে বলবে, সামির আমি তোমাকে ভালোবাসি, আর তখন আমার অপেক্ষার অবসান হবে। জাবিরের মুখে এমন কথা শুনে অবাকের দ্বিগুণ পর্যায়ে যায় তুবা। আমি তোমাকে খুব খুব ভালোবাসি তুবা। তুবা কিছু বলে না, শুধু অবাক দৃষ্টিতে সামিরের দিকে তাকিয়ে থাকে। তুবাকে চুপ করে থাকতে দেখে সামির বলে, তুমি যদি এই বিয়েতে রাজি না থাকো তাহলে এই বিয়েটা ভেঙে দিতে পারো। আমার কোনো সমস্যা নেই। আমি তোমার মতামতকে সম্মান করি। তোমার মতের বিরুদ্ধে গিয়ে এই বিয়ে করব না, কারণ জোর করে বিয়ে করা গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুবা এতক্ষণে চুপ করে থাকলেও এইবার বলে ওঠে, জোর করে বিয়ে করবেন না? মানে কি? হ্যাঁ, জোর করে বিয়ে করবেন। আমি বিয়েতে রাজি না থাকলেও আমাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করবেন, একদমই ভিলেনদের মতো। ওকে? সামির কিছু বলে না, শুধু তুবার দিকে তাকিয়ে থাকে। তুবা দৌড়ে সামিরের দিকে এসে সামিরকে জড়িয়ে ধরে বলে, এই কয়েকদিনে আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি মিস্টার সামির। আমিও আপনাকে ভালোবাসি। সামির তুবাকে নিজের বাহু ডোরে আগলে নেয়, আর তুবা সামিরের বুকে মাথা রাখে। সামিরের চোখে জল এসে যায়। আমি ভাবিনি তুবা তুমি আমাকে এভাবে ভালোবাসবে। তুবা সামিরের দিকে তাকিয়ে বলে, আমিও ভাবিনি মিস্টার সামির আপনাকে এভাবে ভালোবেসে ফেলবো। রাত 9টা। আদনান অফিসের কিছু ফাইল চেক করছে। আদ্রিয়ানা পিছন থেকে আদনানকে জড়িয়ে ধরে বসে আছে, আর একটু পর পর আদনানকে ডিস্টার্ব করছে। আদ্রিয়ানা আদনানের ঘাড়ে আলতো করে একটা চুমু দিয়ে বলে, মিস্টার সাদা কালা পান্ডা, তখন থেকে এই ফাইল এত কি দেখছেন বলেন তো? সেই কখন থেকে ফাইল নিয়ে পড়ে আছেন? এই দেখে যে আপনার ঘরওয়ালির ক্ষুধা লেগেছে, সেটা কি আপনি জানেন? কি খাওয়া বলো, এখনই খাবার এনে দিচ্ছি। আমার না ফুচকা খেতে ইচ্ছা করছে। নিচে গিয়ে আসমা আন্টিকে বলো, আর না হয় অনলাইনে অর্ডার দাও। অনলাইনে অর্ডার দেওয়ার কেন ওয়ে আছে? এই জঙ্গলের মধ্যে তো ভুলেও কোনো ডেলিভারি ম্যান আসতে চায় না। তাও ঠিক বলছো, নিচে যাও আর আসমা আন্টিকে বানিয়ে দিতে বলো। না, প্রায় সময় তো আসমা আন্টি তৈরি করে দেয়, আজকে আপনি তৈরি করবেন। আমি তো এইসব পারি না। ইউটিউব আছে না, ইউটিউব দেখে করেন। গুড আইডিয়া, কিন্তু সরি ঘরওয়ালি, এইসব রান্নাবান্না আমাকে দিয়ে হবে না। আপনি শিওর যে আপনাকে দিয়ে রান্নাবান্না হবে না? 100% শিওর। আদ্রিয়ানা আদনানকে ছেড়ে দিয়ে বাসা থেকে উঠে দাঁড়ায়। আদনানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। আদ্রিয়ানা এমন কাণ্ড দেখে আদনান ফাইলগুলো রেখে দিয়ে বেডের দিকে এগিয়ে যায়। আদ্রিয়ানার দিকে ঝুঁকে বলে, আমার বউটা কি আমার উপর রাগ করেছে? আদ্রিয়ানা আবার মুখ ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে যায়। আদনান মুচকি হেসে আদ্রিয়ানাকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। নিচে গিয়ে আদ্রিয়ানাকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়ে বলে, 10 মিনিট ওয়েট করো, আমি ঘন্টাখানেকের মধ্যেই ফুচকা তৈরি করে নিয়ে আসছি। এই কথা বলে আদনান রান্নাঘরের দিকে পা বাড়ায়। আদনানের যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে আদ্রিয়ানা। এই সাদা কালা পান্ডা এটা কি বলে গেল? 10 মিনিট ওয়েট করো, আমি ঘন্টাখানেকের মধ্যে ফুচকা তৈরি করে নিয়ে আসছি, মানে কি? কিছুই তো বুঝতে পারলাম না। সব তো মাথার উপর দিয়ে গেল। আদনান ফুচকা বানানোর জন্য তৈরি হয়ে নেয়। ফোনটা হাতে তুলে নেয়। ইউটিউব দেখে চার্জ দিলে ফুচকা তৈরির রেসিপি
মুহূর্তের মধ্যে শত শত রেসিপি এসে হাজির হয়। আদনান একটা ভিডিও অন করে পাশে রাখে, ভিডিওটা দেখে ফুচকা তৈরি করা শুরু করে। আদনান ফুচকা তৈরি করছে আর আদ্রিয়ানা আদনানের দিকে তাকিয়ে আছে। আধ ঘন্টার মধ্যে ফুচকাগুলো ভাজা হয়ে যায়। ফুচকাগুলো ভাজা হয়ে গেলে সিদ্ধ আলু আর ডিম তৈরি করে নেয়। সব ঠিকঠাক, তারপরও আদনানের কাছে কি একটা মিসিং লাগছে। আদনান আবার ইউটিউবে যায়, ইউটিউব দেখে জেনে নেয় যে টক এর অভাব। আদনান তেঁতুল দিয়ে টক তৈরি করে নেয়। ফুচকা তৈরি করা শেষ, এইবার পরিবেশনের পালা। আদনান একটা প্লেটে ফুচকাগুলো সাজিয়ে নিয়ে রান্না ঘর থেকে বের হয়ে যায়। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে ফুচকার প্লেটটা আদ্রিয়ানার সামনে দিয়ে বলে, ম্যাডাম এই নিন আপনার ফুচকা। আদ্রিয়ানা মুখে হাসি ফুটে ওঠে। এরপর মুহূর্তেও দেরি না করে ফুচকা খাওয়া শুরু করে আদ্রিয়ানা। 10 মিনিটের মধ্যে 25টা ফুচকা খেয়ে ফেলে আদ্রিয়ানা। মিস্টার সাদা কালা ফান্ডা, ফুচকা আর নেই? আছে, একটু ওয়েট করো, আমি এখনই নিয়ে আসছি। আদনান রান্নাঘরে যায়, রান্নাঘর থেকে বাকি ফুচকাগুলো এনে এনে নেয়। আদ্রিয়ানা খাওয়া শুরু করে। আদ্রিয়ানা খাচ্ছে, আদনানকেও খাওয়াচ্ছে। মিনিট 10-এর মধ্যে এই 25টা ফুচকা খাওয়া হয়ে যায়। মিস্টার পান্ডা, ফুচকাগুলো অনেক মজা হয়েছে। যাই হোক, এখন আমাকে রুমে নিয়ে চলেন, আমি ঘুমাবো। ডিনার করবা না? ফুচকা খেয়েছি, আজ আর ডিনার করা লাগবে না, রুমে নিয়ে চলেন। আদনান আদ্রিয়ানাকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে আদ্রিয়ানাকে বেডে শুয়ে দেয়।